How would you like it? How do you like that? How do you like that? আমাদের প্রত্যেকেরই বাড়ির ব্যাপারে খুঁটিনাটি ব্যাপারগুলো জেনে রাখা সত্যিই খুব দরকার। এখানে যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং ইজ কনসার্নড উইথ দ্য ইমপ্রুভমেন্ট ইন কোয়ালিটি অফ বেসিক নিডস অফ হিউম্যান সিভিলাইজেশন। মানুষের বেঁচে থাকার জন্য যে বেসিক নিড যেগুলো রয়েছে, যেমন ধরো মানে বাসস্থান, যেটাকে আমরা বাংলায় বলি আশ্রয়, সেই আশ্রয়টা আমরা সিভিল ইঞ্জিনিয়াররা বানাই। তো সেই জন্য সিভিল ইঞ্জিনিয়ারিংটা খুবই ইম্পর্টেন্ট, সবারই জেনে রাখাটা মানে বেসিক্সটা জেনে রাখাটা খুবই দরকার। And taking care of both naturally and humanly built environments with their planning, designing, construction, operation and maintenance. আমরা কোনো একটা জিনিস যখন বানাবো সেটার মেইনটেনেন্সটাও যেন প্রপারলি হয় সেটাও আমাদেরকে দেখতে হবে। That is also included in civil engineering. The Department of Civil Engineering is a full-fledged academic department for emerging civil engineers. The department provides outstanding teaching and research environment. The department aims to enrich the knowledge of students in both theory and practice with a team of highly qualified faculty with rich experience in the diversified streams of civil engineering. আমাদের এখানে সিভিল ইঞ্জিনিয়ারিংটা খুব ভালো করে করানো হয়, সেটাই এখানে একটু লেখা রয়েছে। তাই হোক, mission of the civil engineering department is to develop highly competent professionals, preparing them for entry-level position in civil engineering, higher study, lifelong learning and social leadership. এরপরে আমরা যেটা দেখবো যে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এর কি কি ব্রাঞ্চেস রয়েছে, আমরা মানে সিভিল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে কি কি রয়েছে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং। জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং মানে কি, মানে আমরা মাটি নিয়ে বা আর্থ নিয়ে আমাদেরকে একটু পড়াশোনা করতে হবে। মাটি এবং পাথর নিয়ে এখানে আমাদেরকে পড়াশোনা করতে হবে, কারণ আমরা যে কোনো স্ট্রাকচারই যদি বানাই, সেটা যাই আমরা তৈরি করি, সেটা কিন্তু আমরা আলটিমেটলি মাটির ওপর তৈরি করি। তাহলে মাটি যদি ওই স্ট্রাকচারটা হোল্ড করতে না পারে, তাহলে কিন্তু স্ট্রাকচারটা দাঁড়াবে না। সেই জন্য মাটি হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট ভাইটাল রোল প্লে করে সিভিল ইঞ্জিনিয়ারিং এ। এরপরে রয়েছে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং। আমরা কম বেশি বাড়িতে যারা থাকি তারা জানি যে আমাদের মিউনিসিপ্যালিটি থেকে পাইপড ওয়াটার সমস্ত বাড়িতে পৌঁছে যায় এবং বাড়ির সমস্ত বর্জ্য পদার্থ মিউনিসিপ্যালিটি থেকে নিয়ে নেওয়া হয়। এই যে বাড়ির যে বর্জ্য পদার্থ, এইগুলোকে আমরা রিসাইকেলিং করতে পারি বা এইগুলোকে আমরা ফার্দার ইউজ যেগুলো করা যাবে সেগুলো করতে পারি। কিছু জিনিসকে পুড়িয়ে ফেলা হয়। তো এই যে প্রসেসটা, এই প্রসেসটাই আমরা এখানে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং আমরা এখানে পড়ি। এটাও কিন্তু কানেক্টেড উইথ দ্য সিভিল ইঞ্জিনিয়ারিং। বাড়িতে এই যে জল, পরিশ্রুত পানীয় জল আমাদের বাড়িতে আসছে, মানে এই ব্যাপারটা পুরোটাই রয়েছে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এ। এরপরে যেটা রয়েছে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং। ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর মধ্যে আমাদের মোডস অফ ট্রান্সপোর্টেশন জেনারেলি তিন ধরনের কি চার ধরনের। একটা হচ্ছে রোডওয়ে, একটা হচ্ছে রেলওয়ে, একটা হচ্ছে এয়ারওয়ে বা এরোপ্লেন যেটাকে আমরা বলি, আকাশ দিয়ে যেটা আকাশপথ যেটা। তো এই ট্রান্সপোর্টেশন সিস্টেম গুলো বা এই যে রাস্তা বা রেলওয়ে তৈরি করার জন্য কি দরকার, কি টেকনোলজি, কিভাবে কি আমরা ডেভেলপ করতে পারি, সেটার মানে ডিটেল ডিসকাশন রয়েছে এই ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটায়। এইবার তারপরেই যেটা রয়েছে সেটা হচ্ছে আর্থকুয়েক ইঞ্জিনিয়ারিং। আর্থকুয়েক ইঞ্জিনিয়ারিং মানে একটা স্ট্রাকচার আমি বানালাম, এখন যা পরিস্থিতি মানে ভূমিকম্প খুবই হয়, খুবই ভূমিকম্প হয়। এই ভূমিকম্পের হাত থেকে আমাদের স্ট্রাকচার গুলোকে বাঁচানোর জন্য আমাদেরকে কি কিন্তু পড়াশোনা করতে হয়, সেটা আমরা করি আর্থকুয়েক ইঞ্জিনিয়ারিং এর মধ্যে। তারপরে যেটা রয়েছে কোস্টাল ইঞ্জিনিয়ারিং। কোস্টাল ইঞ্জিনিয়ারিং মানে মানে আমরা এই যে সমুদ্রের ধারে যে ধরনের গার্ড ওয়াল বা একটা নদী কি পথে সেটা মানে পরিচালিত হবে, পরিচালিত হলে আমাদের চাষবাসের জন্য কি সুবিধে হবে, সেইটা পুরোটাই পড়াশোনা করা হয় কোস্টাল ইঞ্জিনিয়ারিং বলে এই সাবজেক্টটায়। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়াটার ইঞ্জিনিয়ারিং বা ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং। এখানে আমাদেরকে পড়তে হয় মানে সোর্স অফ ওয়াটার,
কিভাবে আমরা জলটাকে পাচ্ছি আমাদের পৃথিবীতে। আমরা ছোটবেলায় যেটা পড়েছি যে জলচক্র, এই জলচক্রের ওপরই এই ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা আমাদেরকে পড়তে হয়। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এ বেসিক্যালি আমাদের স্ট্রাকচারে কি ধরনের লোড আসছে, স্ট্রাকচারটা কখন ভেঙে পড়বে, স্ট্রাকচারটা কতটা লোড নিতে পারবে, টোটালি এই ব্যাপারগুলো আমরা ডিসকাস করি। তাহলে একটা সিভিল ইঞ্জিনিয়ারিং এর এতগুলো ব্রাঞ্চেস রয়েছে, এর মধ্যে নিশ্চয়ই কিছু মেজর ব্রাঞ্চেস রয়েছে, কিছু মাইনর ব্রাঞ্চেস রয়েছে। মেজর ব্রাঞ্চেস ডেফিনেটলি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং, আর্থকোয়েক, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং। এই ব্যাপারগুলো হচ্ছে মেজর ফোকাস, মানে মেজরলি ফোকাস করা হয় আমাদের এখানে। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কম্পোনেন্টস অফ স্ট্রাকচার। আমি আবারও বলছি, এখানে আমি খুবই বেসিকটা করাচ্ছি। আমরা যখনই সবাই একটা বাড়ি যখন আমরা তৈরি করব আমাদের পার্সোনাল মানে ইউজের জন্য, তখন যেগুলো আমাদেরকে কাজে লাগবে সেই জায়গাগুলো জেনে রাখাটা সবারই দরকার। এইখানে কম্পোনেন্টস অফ স্ট্রাকচারের মধ্যে যেটা দেখানো রয়েছে সেটা হচ্ছে বেসিক্যালি স্ট্রাকচার বেসিক্যালি দু ধরনের হয়, একটা মাটির তলায় আর একটা হচ্ছে মাটির ওপরে। মাটির তলায় যেটা থাকে সেটাকে আমরা বাংলায় বলি ভিত, কিন্তু এটা টেকনিক্যাল টার্ম হচ্ছে ফাউন্ডেশন। এবং এই ফাউন্ডেশনের ডেপথ কতটা হবে সেটাও আমাদেরকে ক্যালকুলেট করতে হয়, আমাদেরকে জানতে হয়। এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে স্ট্রাকচার থেকে কতটা লোড রয়েছে সেটার উপরে। এবং যে স্ট্রাকচারটা মাটির উপরে থাকে সেটাকে আমরা বলি সুপার স্ট্রাকচার। যে কোনো ধরনের উইন্ড লোড মানে হাওয়ার যে চাপটা, এছাড়া যে এক্সটার্নাল যে লোড যেমন লাইভ লোড, হ্যাঁ, এই লোড গুলো কিন্তু এই সুপার স্ট্রাকচারে অ্যাক্ট করে। তাহলে আমাদের এই সুপার স্ট্রাকচারের মধ্যে আর কি কি থাকছে? আর থাকছে কলাম থাকছে, বিম থাকছে, স্ল্যাব থাকছে। এইবার আমি জিজ্ঞাসা করি যে কারুর যদি কোনো বুঝতে সমস্যা থাকে, এতদূর যতদূর বললাম তার মধ্যে যদি কারুর কোনো জিজ্ঞাসা থাকে তারা করতে পারে, সমস্যা নেই। আমি যতদূর বললাম এত দূরের মধ্যে কোনো সমস্যা কারুর? যে বেসিক্যালি একটা বিল্ডিং এর যে কোনো দুটো পার্ট থাকে, একটা মাটির ওপরে এবং একটা মাটির নিচে। মাটির ওপরেরটাকে আমরা বলি সুপার স্ট্রাকচার। এই সুপার স্ট্রাকচারের মধ্যে পড়ে বিম, স্ল্যাব, কলাম এইগুলি। এবং মাটির নিচে আমরা যেটাকে বাংলায় ভিত বলি, সেটার টেকনিক্যাল টার্ম হচ্ছে ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা কিন্তু মানে আমাদের সবারই জানা জরুরি, বিকজ ফাউন্ডেশন যে কোনো স্ট্রাকচারে দিতেই হবে। এটা শুধু বিল্ডিং বলে নয়, যদি কোনো ট্রান্সমিশন টাওয়ার হয় মানে যেখান থেকে আমাদের কারেন্ট আসে, বা কোনো পাওয়ার স্টেশন তৈরি হয়, বা কোনো ফ্যাক্টরি তৈরি হয়, আমি একটা ফ্যাক্টরিতে মেশিন বসাচ্ছি, সেই মেশিনেরও কিন্তু একটা ফাউন্ডেশন আমাকে প্রোভাইড করতে হবে। সুতরাং ফাউন্ডেশনটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। যে কোনো স্ট্রাকচার আমরা যদি মাটির ওপর বসাতে চাই, সেই স্ট্রাকচারটাকে বসানোর জন্য ফাউন্ডেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা আর কি। তো কারুর কোনো কোশ্চেন, কারুর কোনো ডাউট? না স্যার। হ্যালো, একটু জোরে বলো। না স্যার, ঠিক আছে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বোঝা গেছে যে একটা সিভিল ইঞ্জিনিয়ারিং মানে হোল ব্যাপারটা কি, মানে কি কি রয়েছে এর মধ্যে। একটা জাস্ট ওভারভিউ একটা দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে স্যার। তো একটা সুপার স্ট্রাকচারের মধ্যে জেনারেলি কি কি পড়ছে? বিম, কলাম, স্ল্যাব। স্ল্যাব মানে ছাদ, বিম, কলাম, আশা করি এই জিনিসগুলো আমরা সবাই জানি, সবাই ওয়াকিবহাল এই কথাগুলোর মানে বোঝার জন্য। তাই হোক, এরপরে আমরা যাই। এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে হোয়াট ইজ সয়েল। কেন? কারণ সয়েলটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, বিকজ আমরা যে স্ট্রাকচারই তৈরি করি সেটাকে আমাকে মাটির ওপর রেস্ট করাতে হবে। তাহলে আলটিমেটলি ওই স্ট্রাকচারটার ওয়েট বা ভার যদি মাটি নিতে পারে,
তাহলেই ওই স্ট্রাকচারটা ওখানে স্টেবল থাকবে, না হলে কিন্তু স্ট্রাকচারটা স্টেবল থাকবে না। আজকাল আমরা নিউজে খুবই দেখছি যে বাড়ি, মানে কলকাতার দিকে কিছু বাড়ি হেলে যাচ্ছে। দ্যাট ইজ ডিপেন্ডস অনলি দ্য সয়েল প্যারামিটারস, মানে সয়েলটা নিতে পারছে না, মানে সয়েলের যা ক্যাপাসিটি তার থেকে বেশি লোড ওখানে চাপিয়ে দেওয়া হচ্ছে, যার ফলে আজকে দেখা যাচ্ছে কোনো বাড়ি হেলে যাচ্ছে, কোনো বাড়ি ভেঙে পড়ছে। তো সয়েলটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আর একটা জিনিস, যারা আমরা নিউজ টিউজ দেখি, কিছুদিন আগে আমরা একটা দেখেছিলাম যে যখন ইস্ট ওয়েস্ট মেট্রো হচ্ছে, হাওড়া থেকে যে মেট্রোটা আসছে বউবাজার অব্দি, সেই বউবাজারের ওখানে মেট্রো টানেলিং এর সময় বেশ কিছু বাড়িও কিন্তু ভাইব্রেশনে ভেঙে পড়েছে। সুতরাং মাটির তলাতে 6-7 মিটার তলায় টানেল করার পরেও, টানেলটা যখন ওখান দিয়ে টানেল বোরিং মেশিনটা যখন আস্তে আস্তে এগোচ্ছে, সেই ভাইব্রেশনে কিন্তু অনেক বাড়ি কিন্তু ড্যামেজ হয়েছে। তার মানে এটা খুব, মানে পরিষ্কার যে সয়েল হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট একটা প্যারামিটার। তাহলে এখানে কি বলেছে, হোয়াট ইজ সয়েল ইন সিভিল ইঞ্জিনিয়ারিং? এ সয়েল or soil deposit may be defined as all naturally occurring loose, uncemented, weakly cemented, relatively unconsolidated mineral particles, organic or inorganic in character, lying over the bedrock which is formed by weathering of rocks. বেসিক্যালি পাথর ভেঙে মাটিটা তৈরি হচ্ছে। কোনো একটা জায়গায় পাথর ভাঙছে, সেই পাথর ভেঙে যে ধুলো বা যে ডাস্টটা যেটা হচ্ছে, সেই ডাস্টটা ট্রান্সপোর্ট হচ্ছে, এয়ারের মাধ্যমে কিছুটা হচ্ছে, ওয়াটারের মাধ্যমে কিছুটা হচ্ছে, ঠিক আছে? এইভাবে কিন্তু সয়েলটা তৈরি হচ্ছে। মেনলি সয়েল ওয়াজ ফর্মড বাই ডিসইন্টিগ্রেশন অফ রক। আফটার ডিসইন্টিগ্রেশন দেয়ার ইজ ওয়েদারিং প্রসেস। ওয়েদারিং মানে আমরা সবাই পড়েছি জিওগ্রাফিতে যে আবহ বিকার, ইংলিশে বলে, সেটাকেই বলে হচ্ছে ওয়েদারিং প্রসেস। এই ওয়েদারিং প্রসেস 3 ধরনের হয়, ভৌত, রাসায়নিক এবং জৈব। ইংলিশে বলে বায়োলজিক্যাল, ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল। এইভাবে আমাদেরকে সয়েলটা তৈরি হচ্ছে। এরপরে যেটা আমরা জানবো সেটা হচ্ছে হোয়াই ডাজ সয়েল মেকানিক্স ইজ ইম্পর্টেন্ট ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, যেটা আমি একটু আগেই বলছিলাম যে আমি যদি একটা স্ট্রাকচার শূন্যে তো রাখতে পারবো না, এয়ারের মধ্যে তো রাখা পসিবল নয়, আমাকে কোনো একটা স্ট্রাকচার, সেটা যাই আমরা তৈরি করি, সেটাকে আমাকে মাটির ওপরে রেস্ট করাতে হবে। তাহলে আমার মাটিটা যদি আলটিমেটলি ওই লোডটা ক্যারি করতে না পারে, তাহলে আমি এখানে স্ট্রাকচারটাকে আমি এখানে স্টেবল করাতে পারবো না। তো সেই জন্য আমাদের সয়েল মেকানিক্সটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সিভিল ইঞ্জিনিয়ারিং এ। এখানে বলছে কি, বলছে সয়েল মেকানিক্স ইজ ক্রুশিয়াল ফর সিভিল ইঞ্জিনিয়ার্স বিকজ ইট হেল্পস টু দেম আন্ডারস্ট্যান্ড হাউ সয়েল মে বিহেভ আন্ডার ডিফারেন্ট কন্ডিশন। একটা সয়েল কিভাবে বিহেভ করে সেটা আমাদেরকে এই সাবজেক্টটার মধ্যে পড়ানো হয়। Soil mechanics provides crucial information about the behavior of soil particles and helps ensure the stability of structures. আমি যেটা বলছিলাম, যদি সয়েল ওই লোডটা, স্ট্রাকচারাল লোডটা যদি না নিতে পারে, তাহলে আমরা দেখতেই পাবো যে বাড়ি হেলে যাচ্ছে বা বাড়ি ভেঙে পড়ছে। এবার আমরা মাটির মধ্যে যেটা করি সেটা হচ্ছে ফাউন্ডেশন বা ভিত। আমি একটু আগেই যেটা বললাম, এখানে কি বলেছে, বলছে দ্য ফাউন্ডেশন অফ এনি বিল্ডিং অর স্ট্রাকচার is directly in contact with soil, making it essential to understand how the soil will behave under the load of the structure. এই ফাউন্ডেশনটা কিন্তু ডাইরেক্টলি সয়েলের মধ্যে বিল্ড করা থাকে, মানে তৈরি করা থাকে। আমি একটু আগেই বললাম যে লোডটা যদি না নিতে পারে তাহলে ফাউন্ডেশনও থাকবে না, এবং সয়েলটা আস্তে আস্তে যদি বসতে শুরু করে তাহলে আমার বাড়িটা আস্তে আস্তে বসতে শুরু করবে। এরপর কি বলেছে, বলেছে বাই স্টাডিং দ্য সয়েল মেকানিক্স সিভিল ইঞ্জিনিয়ার্স ক্যান ডিটারমাইন দ্য ডেন্সিটি অফ সয়েল অ্যান্ড অ্যানালাইজ হাউ ডিফারেন্ট টাইপস অফ সয়েল মে এফেক্ট দ্য স্টেবিলিটি অফ স্ট্রাকচার। আমরা সয়েলের ডেন্সিটিটা আমাদেরকে ভালো করে জানতে হয়, এবং ডেন্সিটিটা জানার ফলে আমরা বলতে পারি যে ওই সয়েলটায় আমরা কি ধরনের ফাউন্ডেশন প্রোভাইড করবো, আইদার মানে কি ফাউন্ডেশন হবে। আমরা একটু পরেই দেখবো হাউ মেনি টাইপস অফ ফাউন্ডেশন।
By studying the soil behavior to ensure the stability of the foundation and the soil engineers can design structures they are safe and durable. আমরা যদি সয়েল মেকানিক্সটাকে কনসিডার করে স্ট্রাকচারটাকে তৈরি করি তাহলে আমাদের সেই স্ট্রাকচারটা অনেক দিন বেশি টিকে থাকবে এবং সেটা সেফলি থাকবে। যদি একটা বাড়ি ভেঙে পড়ে তাহলে সেখানে কিন্তু অনেক মানুষেরও বিপর্যয় হতে পারে, সেই বিপর্যয়টাকে এড়ানোর জন্য আমাদেরকে কিন্তু সয়েল মেকানিক্সটা খুব ভালো করে জানতে হবে। তো কারোর কোনো ডাউট আছে কি এইটার মধ্যে থেকে? কারোর কোনো ডাউট আছে? নো স্যার। না থাকলে বলতে পারো। কোনো কোশ্চেন? কারোর কোনো কোশ্চেন? না স্যার। একটা আইডিয়া পাওয়া যাচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারে? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ইম্পর্টেন্সটা কোথায় সিভিল ইঞ্জিনিয়ারিং। জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং মানে কি, সেই ব্যাপারটা বলতে কি বোঝায়? অবভিয়াসলি সেটা সয়েল রিলেটেড ব্যাপার, কিন্তু আলটিমেটলি ব্যাপারটা কি সেটা হচ্ছে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ইজ ইম্পর্টেন্ট বিকজ ইট হেল্পস প্রিভেন্ট কমপ্লিকেশনস বিফোর দে হ্যাপেন। উইদাউট দ্য অ্যাডভান্সড ক্যালকুলেশন অ্যান্ড টেস্টিং প্রোভাইডেড বাই এ জিওটেক, building could see significant damage after an earthquake, slope stability, shifting, ongoing settlement or other effects. আমি আবার বলছি যে কোনো একটা বিল্ডিং, যে কোনো একটা রাস্তা, যে কোনো একটা ড্যাম বা বাঁধ, এই স্ট্রাকচার গুলো বা যে কোনো একটা ব্রিজ যাই আমরা বানাই, জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার্স এর কনসার্ন ছাড়া সেটা যদি আমরা বানাই, সয়েল টেস্টিং না করে যদি আমরা সেই স্ট্রাকচারটা বানাই, তাহলে দেখতে পাবো সেই স্ট্রাকচারটা ডিউরেবল হবে না, কোনো ক্ষেত্রে সেটা বসে যেতে পারে, সেটাকেই বলা হচ্ছে সেটেলমেন্ট। অনগোয়িং সেটেলমেন্ট বলতে কি বোঝানো হচ্ছে, হতেই পারে আমি একটা 30 তলা একটা বিল্ডিং করছি, আমি সয়েল টেস্ট করাইনি, আমি দেখলাম 5 তলা কমপ্লিট করার পর যখন আমি 10 তলার দিকে এগোচ্ছি, 8 তলা অব্দি আমি যেই তুললাম, আগের 5 তলাটা দেখলাম মাটির তলায় বসে গেল। This will also be happen. এটাকে বলে অনগোয়িং সেটেলমেন্ট, মানে কনস্ট্রাকশনটা চলতে চলতে স্ট্রাকচারটা বসে যেতে পারে, আবার এই স্ট্রাকচারটা 5-10 বছর পরে গিয়েও বসে যেতে পারে বা হেলে যেতে পারে। সুতরাং জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারের কনসার্ন ছাড়া এই সিভিল ইঞ্জিনিয়ারিং যে কোনো স্ট্রাকচার আমরা কিন্তু তৈরি করতে পারবো না। Geotechnical engineers should be brought on during the early planning stages of any construction project. Doing so will help ward off potential hazards or problem later during of even long after construction. Good developers and contractors, it's best to gain the expertise and advice only a geotech can provide from exploration through construction. একদম আমরা জানি যে কোনো একটা কনস্ট্রাকশন প্রজেক্ট যখন হয় তার অনেকগুলো স্টেজেস থাকে, একদম শুরুর দিক থেকেই আমাদেরকে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর পরামর্শ নিতে হবে। যদি আমি পরামর্শ না নিই তাহলে কিন্তু আমরা স্ট্রাকচারটাকে বা কনস্ট্রাকশনটাকে সেফলি আমরা এগিয়ে নিয়ে নাও যেতে পারি। In addition to ensuring the construction plans are feasible, a geotechnical engineer can guide you on water mitigation, building placement, house surrounding structure such as walkway, parking lots will affect your project. All in all, the importance of civil geotechnical engineering comes down to planning and reduction of risk pertaining to the development and long-term investment of the project. আমরা যখন একটা প্রজেক্ট, যখন একটা বিল্ডিং বা যখন একটা হাই রাইজ টাওয়ার আমরা বানাচ্ছি বা একটা ব্রিজ বানাচ্ছি, তাহলে তার একটা কস্টিং আছে এবং সেই কস্টিংটা নিশ্চয়ই মানে খুব কম অ্যামাউন্ট নয়, অনেক বেশি বেশি টাকা। তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে যেন ওই স্ট্রাকচারটা অনেক দিন লাইফ লং চলে, কারণ তা নইলে আমাদের প্রচুর লস হয়ে যাবে।
আচ্ছা, এত এই ব্যাপারটায় কারুর কোনো কোশ্চেন, কারুর কোনো জিজ্ঞাসা যেটা আমরা পড়লাম? স্যার স্যার আপনার বলো। আওয়াজটা কেটে কেটে আসছে। শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ স্যার, আওয়াজটা মাঝে মধ্যে কেটে কেটে যাচ্ছে অনেকটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আওয়াজ ব্রেক করলে আমাকে জানাবে যে কখন আওয়াজ ব্রেক হচ্ছে। স্যার করছে। আমি যতটুকু বললাম ততটুকু বোঝা যাচ্ছে না যাচ্ছে না? হ্যাঁ স্যার, বোঝা তো যাচ্ছে। মিলিয়ে আসছে আর মিলিয়ে মিলিয়ে একটু 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 কেটে যাচ্ছে। এখন শোনা যাচ্ছে তো পরিষ্কার? হ্যালো? হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কনসেপশনটা কি। জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার একদম একটা কনস্ট্রাকশন প্রজেক্টের একদম মানে ফার্স্ট ফেজ থেকেই থাকে। আমরা জানি একটা প্রজেক্ট তো আজ বললে কালকে শেষ হয়ে যায় না, একটা প্রজেক্ট 1 বছর 2 বছর 5 বছর 10 বছর চলে। সেটা আমরা কি ধরনের স্ট্রাকচার Yes, sir. বানাচ্ছি তার উপর। এবার সেই ক্ষেত্রে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যদি আমি এক্সপার্টাইজের যদি আমি কনসার্ন না নিই, তাহলে কি হতে পারে? হতে পারে স্ট্রাকচারটা বসে যেতে পারে কনস্ট্রাকশন চলাকালীন। হতেই পারে যে চলতে চলতে স্ট্রাকচারটা ভেঙে পড়লো, কারণ আমার মাটিটা হয়তো সেই লোডটা নিতে পারছে না, আমরা হয়তো সয়েল টেস্ট করিনি। হ্যাঁ, তো দ্যাটস ওয়াই জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারের মানে ইম্পর্টেন্সটা সাংঘাতিক একটা প্রজেক্টে, কনস্ট্রাকশন প্রজেক্টে। এইটাই আমি বলছিলাম তখন। কারোর কোনো ডাউট আছে এই ব্যাপারটা নিয়ে? আমি শুরু থেকে যা না, স্যার। বললাম তার না স্যার, না doubt স্যার, নেই। না স্যার, না বোঝা যাচ্ছে ব্যাপারগুলো? না স্যার, ডাউট নেই। স্যার, হয়ে যাচ্ছে। এরপরে আমরা চলে আসবো হচ্ছে ফাউন্ডেশন। ফার্স্ট হচ্ছে হোয়াট ইজ ফাউন্ডেশন। ফাউন্ডেশন মানে হচ্ছে ভিত। ফাউন্ডেশন হচ্ছে একটা স্ট্রাকচার, কিরকম দেখতে হয় আমরা একটু পরেই দেখবো, ছবি আছে। কেন ফাউন্ডেশন দিতে হবে? কারণ ফাউন্ডেশন কি করছে, আমাদের লোডটাকে, আমি কি বললাম, একটা স্ট্রাকচারের দুটো পার্ট থাকছে, একটা সুপার স্ট্রাকচার, একটা সাবস্ট্রাকচার। মাটির নিচে যেটা থাকছে সেটাকে বলছি সাবস্ট্রাকচার, মাটির ওপরে যেটা থাকছে সেটাকে বলছি সুপার স্ট্রাকচার। সুপার স্ট্রাকচারের মধ্যে বিম, কলাম, স্ল্যাব এইগুলো জেনারেলি থাকছে, এবং মাটির তলায় যেটাকে আমরা বলছি সাবস্ট্রাকচার, সেই সাবস্ট্রাকচারের মধ্যে যেটা ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে ফাউন্ডেশন। তাহলে এই ফাউন্ডেশনটা কেন ইম্পর্টেন্ট? বিকজ ফাউন্ডেশন কি করছে, টোটাল স্ট্রাকচারাল লোডটাকে ক্যারি করছে। টোটাল স্ট্রাকচারাল লোডটাকে ওপর থেকে নিচে ট্রান্সমিট হচ্ছে এবং সেটা আস্তে আস্তে আর্থে মিশে যাচ্ছে। তাহলে ফাউন্ডেশনটা যদি আমি না রাখতাম তাহলে কি অসুবিধে হতে পারতো? হতে পারতো যে হাওয়া দিলে বাড়িটা উল্টে পড়ে যেত। হতেই পারতো যে আমি যদি ফাউন্ডেশন না দিই তাহলে ইলেকট্রিসিটির যে টাওয়ার গুলো রয়েছে, যে ট্রান্সমিশন টাওয়ার গুলো রয়েছে, সেই টাওয়ার গুলো হাওয়া দিলেই সেগুলো উল্টে পড়ে যাবে। তাহলে ফাউন্ডেশন হচ্ছে যে কোনো স্ট্রাকচারেরই একটা ইম্পর্টেন্ট একটা পার্ট। কারণ ফাউন্ডেশন কি করছে, লোডটাকে ওপর থেকে মানে সুপার স্ট্রাকচার থেকে যে লোডটা আসছে সেই লোডটাকে আর্থে পাঠিয়ে দিচ্ছে। সুতরাং এই ফাউন্ডেশনের জায়গাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে টাইপস অফ ফাউন্ডেশন। ফাউন্ডেশন জেনারেলি দু ধরনের, একটা হচ্ছে শ্যালো আর একটা হচ্ছে ডিপ ফাউন্ডেশন। শ্যালো ফাউন্ডেশন বলতে কি বোঝায় না, মাটির নিচে, আমরা একটা ছবিও দেখতে পাচ্ছি। স্যার আরেকবার বলুন, ফাউন্ডেশন দু হ্যাঁ, আমি ধরনের। বলছি ফাউন্ডেশনটা হচ্ছে দু ধরনের। জাস্ট 1 সেকেন্ড। ফাউন্ডেশনটা হচ্ছে দু ধরনের, একটা হচ্ছে শ্যালো আর একটা হচ্ছে ডিপ। যে ফাউন্ডেশন আমি কি বললাম, মাটির নিচে থাকে। তাহলে মাটির নিচে যদি কম হাইটে বা কম ডেপথে যে ফাউন্ডেশনটা থাকবে সেটাকে বলবো আমরা শ্যালো ফাউন্ডেশন। শ্যালো ফাউন্ডেশন মানে যার ডেপথটা কম, কম ডেপথে আমরা ফাউন্ডেশনটাকে প্লেস করছি। কিসের ক্ষেত্রে আমরা শ্যালো ফাউন্ডেশন করি? স্মলার স্ট্রাকচার, মানে যেগুলো ছোট স্ট্রাকচার, যেমন আমাদের বাড়ি। আমরা আমাদের বাড়ির ক্ষেত্রে সবসময় আমরা শ্যালো ফাউন্ডেশন করি, বা ছোটখাটো কোনো দোকান, এগুলোর ক্ষেত্রে কিন্তু শ্যালো ফাউন্ডেশন করা হয়।
কিন্তু যেখানে আমাদের স্ট্রাকচারটা অনেক বড়, যেমন ধরো হাই রাইজ বিল্ডিং, ধরো 30 তলা 35 তলা যে বিল্ডিং, বা বড় উড়াল পুল, হ্যাঁ, বা ধরো বড় ব্রিজ বা ড্যাম, এই সবের ক্ষেত্রে আমরা কিন্তু ডিপ ফাউন্ডেশনটা জেনারেলি অ্যাকসেপ্ট করি। তাহলে ফাউন্ডেশন বেসিক্যালি দু ধরনের, যার ডেপথটা কম, মাটির মধ্যে যেটা কম ডেপথে বসানো রয়েছে সেটাকে আমরা বলছি শ্যালো ফাউন্ডেশন, এবং যেটা মাটির মধ্যে বেশি ডেপথে বসানো রয়েছে সেটাকে আমরা বলছি ডিপ ফাউন্ডেশন। ঠিক আছে, এরপরেই আমরা যেটাই যাব সেটা হচ্ছে শ্যালো ফাউন্ডেশন। দেখতে পাচ্ছি এখানে ছবিগুলো দেখতে পাচ্ছি। জেনারেলি আমাদের বাড়িতে আমরা যখন ফাউন্ডেশন করি তখন জেনারেলি এই ফাউন্ডেশনটা আমরা করি, যে দিকটা আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছ লেখা আছে আইসোলেটেড ফুটিং। হ্যালো, সবাই ভিজিবল তো? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে তো? হ্যাঁ, এই যে ফাউন্ডেশন দেখা যাচ্ছে। যেখানে আমি অ্যারোটা নিয়ে গেছি, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই যে এই ফাউন্ডেশনটা, এটা আমরা কিন্তু সবাই দেখতে পাই আমাদের আশেপাশে, তাই তো? ইয়েস হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। যে কোনো একটা ছোট বাড়ির ক্ষেত্রে, বা আমাদের যদি কারোর বাড়ি হয়ে থাকে রিসেন্টলি, আমরা দেখবো এই ফাউন্ডেশনটা কিন্তু আমরা দেখতে পাবো। এই ফাউন্ডেশনটাকে বলে শ্যালো ফাউন্ডেশন। এটার নাম হচ্ছে আইসোলেটেড ফুটিং। ঠিক আছে, টেকনিক্যাল টার্ম হচ্ছে এটার আইসোলেটেড ফুটিং। এই ফাউন্ডেশনটাও আমরা দেখতে পাবো একদম বাঁদিকে যেটা রয়েছে স্প্রেড ফুটিং। দোতলা থেকে 3 তলা বাড়ির জন্য এই ফুটিংটা জেনারেলি করা হয় গ্রামের দিকে, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। এই ফুটিংটাও কিন্তু আমরা দেখতে পাই। কোনো ছোট হয়তো একতলা একটা দোকান হবে, তার জন্য হয়তো এই ফাউন্ডেশনটা দিয়েছে। এই ফাউন্ডেশনটাও আমরা দেখতে পাই। এটা আগে ইউজ হতো কিন্তু এখন আর ইউজ হয় না, সরি, এটা আগে ইউজ হতো, স্ট্রিপ ফুটিং বলা হয়, কিন্তু এটা এখন আর আমরা দেখতে পাই না। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ডিপ ফাউন্ডেশন। এক সেকেন্ড, এই যে ডিপ ফাউন্ডেশন আমরা দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ জলের মধ্যে কংক্রিটিং করা হচ্ছে মিডিলে। ইয়েস স্যার। হ্যাঁ স্যার। এইরকম সিচুয়েশন কোথায় হয়েছে বলতে পারবে, যে তোমরা দেখেছো যে এই ধরনের জিনিস কোথায় হয়েছে, যে জলের মধ্যে এরকম ফাউন্ডেশন, এরকম কি পসিবল? কোথাও দেখেছো? স্যার ব্রিজ তৈরিতে ব্রিজ তৈরি। ব্রিজ তৈরি করতে গেলে আমরা দেখতে পাই। ব্রিজ তৈরি কি করতে, বা অনেক সময় কি হচ্ছে দেখবে গড়িয়া থেকে, কবি নজরুল থেকে যে মেট্রোটা গেছে আপ টু মহানায়ক উত্তম হ্যাঁ স্যার, কুমার দেখেছি, খালের উপর দেখেছি। দিয়ে গেছে। হ্যাঁ ওই স্যার, আমার বাড়ি টালিগঞ্জ, ওখান থেকেই আসতো। হ্যাঁ, তাহলে খালের ওপর দিয়ে যে এটা গেছে, তাহলে সেখানে কিন্তু আমরা কি ফাউন্ডেশন করব? জেনারেলি এই ফাউন্ডেশনটা করব। আর এটাকে বলা হয় পাইল ফাউন্ডেশন। একদম বাঁদিকে যেটা রয়েছে সেটা হচ্ছে পাইল ফাউন্ডেশন। এই যে দেখতে পাচ্ছ তো? ইয়েস স্যার। আর একদম ডান দিকে যেটা রয়েছে সেটাকে আমরা বলছি ড্রিলড পিয়ার। ড্রিলড পিয়ার, এই ফাউন্ডেশনটাকে আমরা বলছি ড্রিলড পিয়ার। ঠিক আছে, ইয়েস স্যার। এরপরে নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, আমরা যাই বানাই, আমরা ঢালাই করি কি, আমরা এই ফাউন্ডেশন তৈরি করি, যাই করি আমরা কি দিয়ে বানাবো? জেনারেলি কংক্রিট দিয়ে বানাবো। ইয়েস স্যার। সেই কংক্রিটটা বেসিক্যালি কি? হোয়াট ইজ কংক্রিট? কংক্রিট কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা যাই কিছু তৈরি করি আমাদেরকে কিন্তু কংক্রিট দিয়ে বানাতে হবে। এবং কংক্রিট আমরা অনেককে হয়তো বলতে শুনেছি, বা অনেক সময় মুভি টুভিতে দেখেছি যে কংক্রিটটা ভালো নয়, বা কংক্রিটটা মানে কোয়ালিটি খারাপ আছে, এরকম অনেক ক্ষেত্রে আমরা শুনতে পাই। সিমেন্ট আর কি? সিমেন্ট, বালি, পাথর। হ্যাঁ, একদম সিমেন্ট, বালি, পাথর, ওয়াটার। তাহলে এটার আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল টার্ম আছে। সেই টেকনিক্যাল টার্মে আমরা এটাকে কি বলি?
টেকনিক্যাল টার্মে আমরা বলি ওয়াটার, জলটাকে আমরা বলি ওয়াটার। তারপরে হচ্ছে পাথরটা, যেটা বড় সাইজের পাথর, সেটাকে আমরা বলি কোর্স এগ্রিগেট। যেটা বালি বলি সেটাকে আমরা বলছি ফাইন এগ্রিগেট। আর সিমেন্টটা তো আমরা সবাই জানি, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এই চারটেকে যদি আমরা প্রপারলি মেশাই, প্রপারলি, উল্টোপাল্টা ভাবে মেশালে হবে না, প্রপারলি যদি মেশাই তাহলে আমরা একটা খুব ভালো কংক্রিট পাবো, যে কংক্রিটটা আমাদের লাইফ লং চলবে, তাই তো? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। তাহলে কংক্রিটের মধ্যে মেন কোনটা ভালো হলে কংক্রিটটা ভালো হবে বলতে পারবে? এই চারটের মধ্যে কোন মেটেরিয়ালটার উপর বেশি নির্ভর করছে কংক্রিটটা ভালো হবে না খারাপ হবে? সিমেন্ট। স্যার সিমেন্ট। 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 তাহলে একটা সিমেন্ট তুমি ভালো না খারাপ সেটা বুঝবে কি করে? স্যার ব্র্যান্ডেড দেখে। ব্র্যান্ড দেখে কি করে বুঝবে? বন্ধু ব্র্যান্ড দেখে কিছু বোঝা যায়? একটা সিমেন্ট তোমার কাছে রয়েছে, তুমি সেটা ভালো না খারাপ সেটা বুঝবে কি করে? ধরো তোমার বাড়িতে একটা বাড়ি হচ্ছে, সেই বাড়ির জন্য বাইরে থেকে সিমেন্ট এসেছে, সেই সিমেন্টের কোয়ালিটিটা ভালো না খারাপ সেটা তো তুমি টেস্ট করে নেবে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার আওয়াজ কেটে কেটে যাচ্ছে। হ্যাঁ স্যার আমার তুমি নেবে কি করে? সিমেন্টের প্রচুর আওয়াজ কেটে যাচ্ছে, বলো, বলো, বলো। কাটছে স্যার আপনার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ইয়েস স্যার। চেক হচ্ছে বলছো? হ্যাঁ বলছি, এই যে ধরো চারটে মেটেরিয়াল রয়েছে, তোমরা বলছো মোস্ট ইনফ্লুয়েন্সিং মেটেরিয়াল সিমেন্ট। সিমেন্টের কোয়ালিটির উপরই মেনলি ডিপেন্ড করবে কংক্রিটটা ভালো হবে কি হবে না, এটা একদম ঠিক কথা। এইবার এই সিমেন্টটা ভালো না খারাপ সেটা বুঝবে কি করে? স্যার টেস্ট করে। আচ্ছা, বাড়িতে ধরো বাড়ির একটা ছোট একটা বাড়ি বানাচ্ছো, এবার সেখানে তো তুমি টেস্টিং ইকুইপমেন্ট পাবে না, পাবে কি? না স্যার। তার জন্য তো তোমাকে ল্যাবে যেতে হবে, সবকিছু মানে যেতে হবে। আমি বলছি জাস্ট চোখে দেখে তুমি কি করে বুঝবে যে একটা সিমেন্ট ভালো কি খারাপ? সিমেন্টটা যাতে দলা না থাকে। বলো বলো বলো, যে বললে বলো আরেকবার। সিমেন্টটা যে যেন জমে না থাকে, যেন সব একদম মানে সিমেন্টের মধ্যে কোনো ডেলা বা মানে কোনো জমাট বাঁধা অবস্থায় যেন সিমেন্টটা না থাকে, কোনো লাম্পস যেন সেখানে না থাকে, এটা একটা পয়েন্ট। আর স্যার অনেকদিন পর্যন্ত যেন চলতে পারে। হ্যাঁ, সেটাই তো জিজ্ঞাসা করছি যে কিভাবে তুমি বুঝবে সেটা অনেকদিন চলবে কি চলবে না। ও একটা বলেছে এটা ঠিক, যে সিমেন্টটা যেন জমে না থাকে। সিমেন্টের বস্তাটা খুলবো, খুলে যদি দেখিস ভেতরে ডেলা রয়েছে, মানে কোনো জমাট বাঁধা রয়েছে ঢিলের মতন বা পাথরের মতন, সেই সিমেন্টের বস্তা আমাদের কিন্তু চলবে না। সিমেন্টটাকে কিন্তু পাউডার ফর্মে থাকতে হবে, খুবই মিহি ফর্মে থাকতে হবে। ঠিক আছে? ইয়েস স্যার। এক মুঠো সিমেন্ট হাতে নিতে হবে, এক মুঠো সিমেন্ট হাতে নিয়ে দেখতে হবে যে সিমেন্টের মধ্যে সেই পাউডারি সাবস্টেন্স বা মিহি ভাবটা আসছে মানে আসছে কিনা। যদি মিহি ভাবটা আসে তাহলে সিমেন্টটা খুব ভালো। বুঝতে পারলে? স্যার আরেকবার বলুন। সিমেন্টের মধ্যে যেন কোনো জমাট বাঁধা কোনো শক্ত পাথর যেন না থাকে, মানে সিমেন্টটা জমে গিয়ে যেন শক্ত পাথর হয়ে গেছে এইরকম যদি আমি বস্তাটা খুলে দেখি, তাহলে সেই সিমেন্টটা চলবে না। এক মুঠো সিমেন্ট হাতে নিতে হবে, নিয়ে দুটো আঙুলের মধ্যে এরকম ভাবে মানে হাতের মধ্যে নিয়ে দেখতে হবে যে তার মধ্যে পাউডারি সাবস্টেন্স আসছে কিনা, মানে মিহি ভাবটা আসছে কিনা। যদি মিহি ভাবটা আসে, সরি, বুঝতে পেরেছি স্যার কি বলতে চাইছি। হ্যাঁ, সেই মিহি ভাবটা যদি আসে তাহলে সিমেন্ট ইজ গুড, না হলে সিমেন্টটা খুবই খারাপ।
ঠিক আছে, এছাড়া আর কি দেখা যেতে পারে? সিমেন্টের বস্তাটা খুলে আমরা একটা হাত পুরো কনুই অব্দি আমরা ভেতরে মানে ঢুকিয়ে দেবো সিমেন্টের মধ্যে। যদি ঠান্ডা ফিলিং হয়, ফিলিংটা যদি হাতটা যদি মনে হয় ঠান্ডা হচ্ছে, তাহলে সিমেন্টটা ভালো। যদি মনে হয় গরম হচ্ছে, হাতটা খুব গরম হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু বলতে হবে যে সিমেন্টটা ভালো নয়, সিমেন্টটা খারাপ। আর একটা জায়গা দেখতে হবে, সেটা হচ্ছে বালিটা যেন খুব ভালো হয়। আমরা জানি কোনো বালি কিন্তু জলের সংস্পর্শে এসে আসলে বালি কিন্তু স্যার ফুলে একটা যায়। কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ, একটা কেন, বলো। স্যার বলছি বালির কোয়ালিটি আমরা কি করে বুঝবো স্যার? হ্যাঁ, সেটাতেই আসছি। বালির যেটা মেন, যেটা বিল্ডার্সরা যেটা মেনলি ঠকিয়ে দেয়, সেটা হচ্ছে বালির কোয়ান্টিটিতে। আমরা খুব ভালো করে একটা জিনিস জানবো যে বালি যদি জলের সংস্পর্শে আসে ওটা কিন্তু ফুলে যায়, কিন্তু আলটিমেটলি ওটা থাকে না। বালি কিসে মাপা হয় জানো কি? না স্যার। বালিটা মানে কোনোদিন যদি বাড়িতে কোনো কাজ হয় বা আশেপাশে যদি কোথাও কাজ হয়, বালি আসে কিন্তু হাইটে, বা বালি মেজারমেন্ট করা হয় ভলিউমে। ফুটে। জানো তো, ভলিউমে স্যার মেজারমেন্ট করা হয়, ভলিউম, আয়তন। ঠিক আছে, এইবার হ্যাঁ, যদি স্যার। বালিটা ভেজা থাকে তাহলে ভলিউমটা অনায়াসেই বেড়ে যাবে। ধরো তুমি 10 কিউবিক ফুট বালি অর্ডার দিয়েছো, আমি বিল্ডার্স বালিটাকে একটু ভিজিয়ে নিয়ে 5 কিউবিক ফুটটাকেই 10 কিউবিক ফুট করে দিয়েছি। সুতরাং বালি যখন নেব একদম দেখতে হবে বালি যেন শুকনো থাকে, ভেজা যেন না থাকে। ইয়েস স্যার। এইখানটাই কিন্তু বিল্ডার্সরা কিন্তু ঠকিয়ে দেয়। আর কোর্স এগ্রিগেট পাথর তো মোটামুটি দেখতে হবে যে পাথরের মানে শেপ গুলো যেন অ্যাঙ্গুলার শেপ থাকে, প্রপারলি যেন অ্যাঙ্গুলার থাকে। নুড়ি পাথরের মতন গোল হলে কিন্তু অতটা ভালো হবে না, অ্যাঙ্গুলার শেপ থাকতে হবে। অ্যাঙ্গুলার শেপ মানে এলোমেলো, আনইভেন। বুঝতে পেরেছো? ইয়েস স্যার। হ্যাঁ আর আমরা যে জলটা ইউজ করব, সেই জলটা যদি সেই জলের মধ্যে ধরো লবণের পরিমাণটা বেশি, বা ধরো আয়রনের পরিমাণটা খুব বেশি, সেই জল যদি আমরা কংক্রিটে মেশাই, কংক্রিটটা যখন শক্ত হয়ে যাবে আমরা কংক্রিটের গায়ে হোয়াইট প্যাচেস দেখতে পাবো। অনেক সময় দেখা যায় কিন্তু সাদা সাদা একটা ছোপ ছোপ দাগ, হ্যাঁ, মানে প্যাচে নোনা ধরে যায়। নোনা ধরে যায়। তাহলে জল থেকে সেই নোনাটা আসতে পারে। ইয়েস হ্যাঁ স্যার। তাহলে আমরা যে জলটা ইউজ করব সেই জলে যেন দেখতে হবে যেন কোনো অ্যাসিড না থাকে, কোনো লবণ যেন না থাকে, সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, বোঝা গেছে কি ব্যাপারটা নাকি না বোঝা গেল? হ্যাঁ স্যার বুঝতে গেছি। হ্যাঁ বোঝা স্যার। গেছে? আর একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে সিমেন্টের বস্তা যদি কখনো কেনো, দেখতে পাবে সিমেন্টের বস্তার গায়েতে একটা নাম্বার লেখা থাকে। লক্ষ্য করেছো? নো স্যার। কোয়ালিটি স্যার, কোয়ালিটি। সিমেন্টের বস্তার গায়ে একটা নাম্বার লেখা থাকে। ধরো লেখা থাকে এরকম, সব সিমেন্টের যে কোনো ব্র্যান্ডেরই কেনো তুমি, লেখা থাকে OPC 43 বা OPC 53, বা অনেক সময় লেখা থাকে PSC লেখা থাকে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বা ডালমিয়া PSC। হ্যাঁ, PSC মানে কি? PSC এর ফুল ফর্ম কি? PSC মানে হচ্ছে পোর্টল্যান্ড স্ল্যাগ সিমেন্ট। বুঝতে পেরেছো? সেখানে নরমাল যে সিমেন্ট আছে সেই সিমেন্টের সাথে কিছু অ্যাডিটিভস অ্যাড করা থাকে, যার ফলে কি হয় আপনার ভয়েস কেটে যাচ্ছে বেশি নেয়। হ্যাঁ, হ্যালো, স্যার, বলছি আপনার ভয়েস কাটছে। ভয়েস কাটছে? আমি বলছি যে যেটা যা আমরা হ্যাঁ, দেখতে স্যার। পাই যেটা PSC থাকে তো, তাহলে যে বস্তার গায়েতে লেখা থাকছে PSC, সেই PSCর পুরো কথা হচ্ছে পোর্টল্যান্ড স্ল্যাগ সিমেন্ট। পোর্টল্যান্ড স্ল্যাগ সিমেন্ট। ওকে এটাই স্যার। কি করা হচ্ছে, এটাই নরমাল সিমেন্টের থেকে একটু দাম বেশি নেয়। কেন দাম বেশি নেয়? কারণ এইটা নরমাল সিমেন্টের থেকে একটু আলাদা। কি হিসেবে আলাদা?
যে এটা নর্মাল সিমেন্টের সাথে কিছু অ্যাডিটিভস অ্যাড করা থাকে। অ্যাডিটিভস বলতে এখানে স্ল্যাগ কথার অর্থ হচ্ছে যেখানে লোহা তৈরি করা হয়, চুল্লি দেখেছো, চুল্লি লোহা যেখানে উৎপাদন করা হয়, সেইখানে লোহা যখন তৈরি করা হয় তার কিছু ওয়েস্ট মেটেরিয়াল থাকে যেটাকে আমরা বলি স্ল্যাগ। সেইটাকে কি করা হচ্ছে, সেটাকে সিমেন্টের সাথে আমরা ব্লেন্ড করছি, মানে মেশাচ্ছি, পোর্টল্যান্ড স্ল্যাগ সিমেন্ট। এটা মেশানোর ফলে কি হচ্ছে, সিমেন্টের স্ট্রেংথ নেওয়ার ক্যাপাসিটিটা বাড়ছে এবং এটা অনেকদিন চলবে। এটা ঠিক আছে? Yes, ঠিক আছে sir. তো? হ্যাঁ স্যার। Yes, sir. Yes, sir. হ্যাঁ স্যার বলে ঠিক আছে, বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। Yes, sir. ওকে, ঠিক আছে। আমরা নেক্সট আরেকটা জায়গায় যাই, সেটা হচ্ছে পেভমেন্ট বা স্যার আপনার ভয়েস কেটে যাচ্ছে। স্যার ভয়েস কাটছে। পিচের রাস্তা। হ্যাঁ স্যার, কিছু শোনা যাচ্ছে না। ভয়েস কেটে যাচ্ছে। হ্যাঁ স্যার। স্যার কি শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। শোনা যাচ্ছে? হ্যালো, বুঝতে পারছো? হ্যাঁ স্যার, এবার শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার এবার শোনা যাচ্ছে। হ্যালো, ইয়েস স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যালো। এইবার যেটা আমি বলছি সেটা হচ্ছে আমরা সবাই রাস্তা দিয়ে চলাফেরা করি, রাস্তাটা আমাদের কাছে খুবই মানে কমন একটা ব্যাপার, তাই তো? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। আমরা জেনারেলি দু ধরনের রাস্তা দেখতে পাই, একটা পিচের রাস্তা, একটা ঢালাই রাস্তা। হ্যাঁ স্যার। ইয়েস স্যার। হ্যাঁ স্যার। দেখতে পাই তো? ইয়েস স্যার। এখানে সেই দুটো Yes, sir. রাস্তার কথাই বলা রয়েছে। বাঁদিকের রাস্তাটা হচ্ছে পিচের রাস্তা, যেটাকে আমরা বলছি ফ্লেক্সিবল পেভমেন্ট, আর ডান দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে ঢালাই রাস্তা, এটাকে আমরা বলছি রিজিড পেভমেন্ট। আমরা এখানে কি, এই যে ড্রয়িংটা এখানে দেখানো রয়েছে, এই ড্রয়িংটা কিসের ড্রয়িং? এই ড্রয়িংটাকে কি ড্রয়িং বলবো? এটাকে বলছি আমরা সেকশনাল ভিউ। আমরা মাঝখান থেকে রাস্তাটাকে কেটে সামনে থেকে দেখছি, দ্যাট ইজ কল্ড সেকশনাল ভিউ। বোঝা যাচ্ছে তো? Yes, sir. হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার দুটো রাস্তার পারপাস দু ধরনের। ফ্লেক্সিবল পেভমেন্টটা হচ্ছে কেন আমরা করি, জেনারেলি পিচের রাস্তাটাই বেশি হয়। প্রথম কথা হচ্ছে এটার কস্টিংটা খুব কম, এবং এই রাস্তাটার লংজিভিটিও অনেক বেশি যদি আমরা প্রপারলি মেনটেন করতে পারি। কারণ রাস্তার ক্ষেত্রে মেনটেনেন্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এইবার তুমি যদি এই ফ্লেক্সিবল পেভমেন্টের কম্পোজিশনটা দেখো, মানে ক্রস সেকশনটা যদি আমরা দেখো, এক একটা করে লেয়ার থাকে। একদম তলায় যেটা রয়েছে সেটা হচ্ছে সাবগ্রেড। সাবগ্রেড মানে কি? এক্সিস্টিং যে মাটিটা রয়েছে সেই মাটিটাকে আমরা বলছি সাবগ্রেড। এটা থিকনেস কতটা জেনারেলি দেওয়া হয়? 150 থেকে 300 মিলিমিটার। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে সাববেস। এটা কি দিয়ে বানানো হয়? এটা স্টোন চিপস বা খোয়া দিয়ে বানানো হয়, পাথর, যেগুলো বড় বড় পাথর। এইবার আমরা হ্যাঁ বলো স্যার, একবার বলুন কি বললে? আমি বলছি যে এই যে তলার যে লেয়ারটা সাবগ্রেড, এটা কি দিয়ে বানানো হচ্ছে? এটা তো তৈরি হয় মাটি দিয়ে। এক্সিস্টিং যে গ্রাউন্ডটা থাকে, যেখানে আমাদের রাস্তাটা তৈরি করতে হবে, সেখানকার যে মাটিটা, সেইটা হচ্ছে এই সাবগ্রেড। বোঝা গেল? ইয়েস স্যার। কিন্তু যখন আমরা এটাকে সাবগ্রেডে ট্রান্সফার করব আমাদের ন্যাচারাল গ্রাউন্ডটাকে, তার আগে দেখবে রোলার চালিয়ে নেওয়া হয়। দেখেছো তো? রোলিং করা হয়। Yes, sir. কেন রোলিং করা হয়? কারণ আমরা জানি একটা মাটির মধ্যে অনেক ভয়েড স্পেস থাকে, ফাঁকা জায়গা থাকে। যদি আমরা কম্প্যাক্ট না করতে পারি জিনিসটাকে, তাহলে কি হবে? এর ওপর যদি আমরা রাস্তাটা বানিয়ে দিই, ধরো একটা গাড়ি চলে এলো, গাড়ির লোডটা যেই পড়বে, রাস্তাটা কি হবে? ধপ করে বসে যাবে। ইয়েস স্যার। বুঝতে পারছো না? হ্যাঁ স্যার, বুঝতে হ্যাঁ পারছি। স্যার, বুঝতে পারছি। হ্যাঁ স্যার। এরপরেই যেটা রয়েছে সেটা হচ্ছে সাববেস। দেখো থিকনেসটা বলা রয়েছে 100 থেকে 300 মিলিমিটার।
এই সাববেসটা কি দিয়ে বানানো হয়? এটা বানানো হয় বড় সাইজের পাথর দিয়ে, যেটাকে আমরা বাংলায় বলি খোয়া পাথর। এবার আমরা একটা কথা বলি, আমরা ছোটবেলায় পাথর সম্বন্ধে পরিচিত বা শিলা সম্বন্ধে পরিচিত, আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা। ইয়েস স্যার। হ্যাঁ স্যার। আগ্নেয় শিলার মধ্যেও অনেক রকম মানে ক্যাটাগরি আছে বা অনেকগুলো ধরন রয়েছে। আমরা জেনারেলি সিভিল ইঞ্জিনিয়ারিং এ আমরা যে পাথরটা ইউজ করি, বিল্ডিং হোক কি রাস্তা কি রেলওয়ে, সেটা কিন্তু ইগনিয়াস রক বা আগ্নেয় শিলা কিন্তু আমরা ইউজ করি। আগ্নেয় শিলা, আমরা এখানে যে পাথরগুলো ইউজ করছি সবই কিন্তু আগ্নেয় শিলাকে ভাঙা হচ্ছে। এবার আগ্নেয় শিলার একটা উদাহরণ দিতে পারবে কেউ? স্যার ব্যাসাল্ট। ব্যাসাল্ট, ভেরি গুড। তো ব্যাসাল্টটা আমরা ইউজ করি রাস্তার ক্ষেত্রে বা রেল লাইনের ক্ষেত্রে, আর বাড়ির ক্ষেত্রে আমরা ইউজ করি গ্রানাইট। গ্রানাইটটা শুনেছো তো সবাই? হ্যাঁ স্যার। গ্রানাইট, হ্যাঁ স্যার। গ্রানাইটটা আমরা ইউজ করি হচ্ছে বিল্ডিং এর ক্ষেত্রে, কিন্তু রাস্তা বা আপনার ভয়েস স্যার ভয়েস কাটছে আপনি। ব্যাসাল্টটা ইউজ করি, ঠিক আছে? স্যার আপনার বুঝতে ভয়েস পারছি। আপনার কথা কাটছে। শোনা গেল না। হ্যাঁ স্যার শোনা আচ্ছা। যায়নি আর আপনার কথা। বলছি আমরা বিল্ডিং এর ক্ষেত্রে গ্রানাইট পাথর ইউজ করি, এবং রেল অথবা মানে রোডের ক্ষেত্রে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে ব্যাসাল্ট। হ্যাঁ, এইবার শোনা Okay, গেল তো sir. কথাটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এরপরে যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে বেস কোর্স। বেস কোর্সটাও আমরা কিন্তু পাথর দিয়েই তৈরি করি। সাব বেস কোর্সটা একটু বড় সাইজের পাথর ইউজ করা হয়, বেস কোর্সে তার থেকে একটু ছোট সাইজের পাথর ইউজ করা হয়। বেস কোর্সের থিকনেস কত হয়? জেনারেলি 100 থেকে 300 মিলিমিটার। এর পরেই যেটা থাকে সেটা হচ্ছে সারফেস কোর্স বা বিটুমেন, মানে যেটা পিচ আমরা যেটাকে বলি। এইবার প্রশ্ন হচ্ছে যে আমরা কেন পিচটাকে ইউজ করছি? বিকজ আমরা জানি রাস্তার প্রধান শত্রু হচ্ছে জল। তাহলে বৃষ্টির জলটা যদি আমাদেরকে দেখতে হবে যে রাস্তার এই লেয়ার গুলোর মধ্যে যেন না ঢুকতে পারে, আমরা পিচ ইউজ করছি একটাই কারণে, পিচ জলকে ঢুকতে দেয় না। আমরা যদি আগেকার দিনের অনেক বাড়িতে যাই, আমরা দেখতে পাবো অনেক বাড়ির ছাদ যখন ফেটে যেত পিচ চট ইউজ করতো। এরকম কি কারোর এক্সপিরিয়েন্স আছে যে যেখানে বাড়িতে পিচ চট দেওয়া হয়েছে? স্যার আছে হ্যাঁ স্যার দেখেছিলাম এক জায়গাতে। হ্যাঁ, পুরোনো দিনের বাড়িতে বা অনেক সময় হ্যাঁ, স্যার, টালির আছে, চালেও স্যার। দেওয়া থাকে, টিনের চালেও দেওয়া থাকে, অ্যালবেস্টারেও দেয় এরকম। অ্যাসবেস্টসের চালেও দেওয়া থাকে, দেখেছো? হুম। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে কেন দেওয়া থাকে? যাতে জলটা না ভেতরে ঢোকে। তাহলে জলটাকে কেন কি পিচ আটকাতে পারে, সেই জন্য আমরা এখানে পিচটাকে ইউজ করছি। বোঝা গেল? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। আর অন্যদিকে আরেকটা যেটা রয়েছে যেটাকে বলছি রিজিড পেভমেন্ট, সেটা মানে হচ্ছে ঢালাই রাস্তা। এটাই কিছুই নয়, আমাদের যে এক্সিস্টিং গ্রাউন্ড যেটা থাকবে স্যার কি পাথর শোনা দিয়ে যাচ্ছে আমরা না? একটা প্রথমে বেস কোর্স বানাবো, তার উপরে আমরা একটা ঢালাই ফেলে দেবো। যেরকম ভাবে আমরা ছাদ ঢালাই করি সেরকম ভাবেই একটা ঢালাই করব, যেটাকে আমরা বলি ঢালাই রাস্তা। তাহলে আমরা জেনারেলি স্যার, এই আবার দু বলবেন? ধরনের রাস্তা দেখতে পাই। হ্যালো স্যার। কিছু শুনে যায়নি। হ্যাঁ স্যার আবার একটু বলুন না, শুনতে পাইনি। বলো। স্যার আবার বলুন। হ্যাঁ, আমি বলছি দু ধরনের রাস্তা আমরা জেনারেলি দেখতে পাই, একটা পিচের রাস্তা আর একটা ঢালাই রাস্তা। তো পিচের রাস্তাটা আমি বলছিলাম এতক্ষণ ধরে। তো ডান দিকে যেটা রয়েছে ঢালাই রাস্তা, সেটা টেকনিক্যাল টার্ম হচ্ছে রিজিড পেভমেন্ট। এই ঢালাই রাস্তা কিছুই নয়, যেখানে আমাদের রাস্তাটা তৈরি হবে এক্সিস্টিং যে গ্রাউন্ড রয়েছে সেটাকে ফার্স্টে রোলিং করতে হবে, রোলার চালিয়ে আমাদেরকে কম্প্যাক্ট করতে হবে। কম্প্যাকশন কেন করছি? যাতে কোনো তার মধ্যে এয়ার যেন না থাকে, যাতে রাস্তাটা বসে না যায় কদিন পর। তারপর একটা পাথর দিয়ে একটা লেয়ার তৈরি করতে হবে, এবং সেই লেয়ারটার ওপর আমাদেরকে একটা ঢালাই ফেলে দিতে হবে। তাহলে সেটাকেই আমরা বলছি কি ঢালাই রাস্তা। ঠিক আছে? বোঝা গেল না গেল না? হ্যাঁ স্যার বোঝা গেছে।
এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আরেকটা খুব ইম্পর্টেন্ট স্ট্রাকচার সিভিল ইঞ্জিনিয়ারিং এ, সেটা হচ্ছে ড্যাম। ড্যাম মানে কি? ড্যাম মানে হচ্ছে বাঁধ, তাই তো? ইয়েস স্যার। তাহলে কেন ড্যাম কেন তৈরি করি আমরা? কেন ড্যামের দরকার? বাড়ি তৈরি করি থাকার জন্য, রাস্তা তৈরি করি যাতায়াতের জন্য, তাই তো? তাহলে ড্যামটা আমাদেরকে কি কাজে লাগবে? জলটা নিয়ন্ত্রণ করার জন্য, তাই তো? জলটা নিয়ন্ত্রণ কেন করতে হচ্ছে আমাদেরকে? যতটা প্রয়োজন জল লাগবে ততটাই আমরা জল নিতে পারবো। অ্যাকচুয়ালি কি হয়, আমাদের রাজ্যে বা আমাদের দেশে সব সময় সব জায়গায় সমান বৃষ্টি হয় না, হয় না তো? ইয়েস স্যার। কিন্তু আমরা চালটা তো সারা বছর খাই, ভাতটা তো সারা বছর খাই, কিন্তু চালটা তো একটা পার্টিকুলার সিজনে হয়। তাহলে আমরা চালটা সারা বছর পাচ্ছি কি করে? তাহলে নিশ্চয়ই চাল সারা বছর চাষ হচ্ছে, মানে ধান নিশ্চয়ই সারা বছর চাষ হচ্ছে। ইয়েস স্যার। বা আমরা যদি বলি গম, গমটাও একটা পার্টিকুলার সিজনে চাষ হয়। ইয়েস স্যার। কিন্তু আমরা সারা বছর আটা পাচ্ছি মার্কেটে, সারা বছর আটা। তাহলে কি করে পাচ্ছি? স্টোর করে রাখা হয়। স্টোর না, অনেক সময় স্টোর করা হয়, আবার কি করা হয় অনেক সময় আর্টিফিশিয়ালি চাষ করা হয়। অনেক জায়গায় আর্টিফিশিয়ালি ইরিগেশন ফার্ম আছে যেখানে চাষ হচ্ছে। এইবার যেহেতু জলটা আমরা সব সময় সমান পাই না, সেই জন্য কি করি, জলটাকে আমরা স্টোর করে রাখি। তাহলে জলটাকে স্টোর করতে গেলে তাহলে একটা যদি বড় নদী বা বড় সমুদ্র যদি থাকে, তাহলে সেখানে বা একটা বড় নদী ধরো যাচ্ছে, সেখান থেকে আমার জলটা দরকার, জলটা স্টোর করে রাখাটা দরকার। তাহলে কি জলটাকে আমাকে আটকাতে হবে। আমি কিভাবে আটকাতে পারবো? আমাকে দেওয়াল তুলতে হবে। দেখো এইখানে ছবিটায় দেখতে পাচ্ছ একটা দেওয়াল তোলা হয়েছে। হ্যাঁ স্যার। দেখতে পাচ্ছ? আমি একটু জুম করলাম, পাচ্ছ দেখতে? এই যে একটা আড়াআড়ি করে দেওয়াল তোলা হয়েছে, দেখতে পাচ্ছ? তাহলে এখানে আমাদের কি করা হচ্ছে? জলটাকে আটকানো হচ্ছে। এই জলটাকে আটকানো হচ্ছে, তারপরে সেটাকে স্টোর করা হচ্ছে যাতে আমি অসময়ে জলটা পাই। সেই জন্য আমাদের বেসিক্যালি ড্যামটা তৈরি করা হচ্ছে। এইবার আমি একটা ড্যামে যখন জলটাকে স্টোর করছি, সেই জলটাকে আমরা নানাভাবে কাজে লাগাতে পারছি। একটা হচ্ছে চাষবাসের কাজে লাগাতে পারছি, আর একটা হচ্ছে ওই জলটা দিয়ে আমরা টারবাইন যদি ওখানে ফিট করতে পারি, তাহলে আমরা ওখান থেকে কি জলবিদ্যুৎ তৈরি করতে পারবো, যেটাকে বলছি হাইড্রো ইলেকট্রিক পাওয়ার, তাই তো? তাহলে এই যে ড্যামটা যে তৈরি করা হয়েছে, একটা ড্যাম মানে একটা ম্যাসিভ স্ট্রাকচার, অনেক বড় ধরনের স্ট্রাকচার। তাহলে আমি একটু আগেই ধরো বলেছি যে সব ধরনের স্ট্রাকচারেই ফাউন্ডেশন দেওয়া হয়। আমাকে কেউ একজন বলতে পারবে, মানে কেউ বলতে পারবে কি যে এই যে ড্যাম যেটা আমরা করেছি, সেই ড্যামটা কি ধরনের ফাউন্ডেশন প্রোভাইড করব? ইট স্যার। এখানে ডিপ ফাউন্ডেশন ইউজ করতে হবে। ভেরি গুড। ডিপের মধ্যে কোনটা? ডিপের মধ্যে কোনটা সেটা বলতে পারবে? ঠিক আছে, তাহলে ডিপ ফাউন্ডেশনের মধ্যে কোনটা আমাদেরকে নিতে হবে? এই ফাউন্ডেশনটা আমাদেরকে দিতে হবে। দেখতে পাচ্ছ এই ফাউন্ডেশনটা যেটা জলের মধ্যে বানানো হয়, আমি একটু আগে দেখাচ্ছিলাম, দেখতে পাচ্ছ? হ্যালো, সবাই ভিজিবল তো? এই ফাউন্ডেশনটা কিন্তু ড্যাম তৈরির ক্ষেত্রে আমাদেরকে ইউজ করতে হবে। ঠিক আছে, এবং অনেক ধরনের ড্যাম আমরা এখানে দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে এক একটা টাইপ অফ ড্যাম। দেখতে পাচ্ছ এই ড্যামটাই কি হচ্ছে, একটা আর্ক শেপ করা রয়েছে, আর্ক কার্ভ শেপ রয়েছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে আর্ক ড্যাম। এই ড্যামটাকে বলা হয় বাট্রেস ড্যাম, এটাকে বলা হচ্ছে ডেব্রিজ ড্যাম। এগুলো জাস্ট এদের
ক্রস সেকশন মানে এদেরকে কিরকম দেখতে বা এদের কিরকম কনস্ট্রাকশন প্রসেস তার উপর ভিত্তি করে এই ক্লাসিফিকেশন গুলো করা হয়েছে। ঠিক আছে, মেনলি হচ্ছে এখানে দেখো এখানে দুটো জিনিস বলা রয়েছে, একটা গ্র্যাভিটি ড্যাম, একটা এমব্যাঙ্কমেন্ট ড্যাম। এমব্যাঙ্কমেন্ট ড্যাম মানে যেটা মাটি দিয়ে তৈরি, অনেক ক্ষেত্রে মাটি দিয়ে বানানো হয় ড্যাম, মাটি বা বালির বস্তা দিয়ে বানানো হয় তো টেম্পোরারি পারপাসে জল আটকানোর জন্য, সেটাকে আমরা বলছি এমব্যাঙ্কমেন্ট ড্যাম। আর যদি এন্টায়ার ড্যাম স্ট্রাকচারটা যদি কংক্রিটের তৈরি হয় সেটাকে আমরা বলবো গ্র্যাভিটি ড্যাম। ঠিক আছে, ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। কারোর কোনো ডাউট? নো স্যার। কারোর কোনো ডাউট নেই তাই তো? না এই ফাউন্ডেশনটা কিন্তু আমরা সবাই কিন্তু দেখতে পাই তাই তো আশেপাশে সব জায়গায়। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, কারোর কোনো কোশ্চেন থাকলে করতে পারো কিন্তু। কারোর কোনো কোশ্চেন থাকলে কিন্তু করতে পারো। কারোর কোনো কোশ্চেন আছে? না স্যার। সবাই বুঝতে পেরেছে তাই তো যে জিনিসগুলো বললাম? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, এরপরে তাহলে ক্লাস থাকছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, ঠিক আছে। আমার প্রথমে ছিল 22 জন। Welcome student. Good afternoon. গুড আফটারনুন। গুড আমি আফটারনুন বিদিশা পাল ম্যাডাম বলছি। হ্যাঁ, গুড আফটারনুন, গুড আফটারনুন। আমি বিদিশা পাল ম্যাডাম বলছি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আমার সাথে আজকে তোমাদের একসাথেই ক্লাস আরেকজন স্যারও নেবেন আমাদের ডিপার্টমেন্টেরই, সৃঞ্জয় পাঁজা স্যার। তো একটু ওয়েট করো, আমি পিপিটিটা রেডি করছি আর স্ক্রিনটা শেয়ার করছি, ঠিক আছে? আচ্ছা, তার আগে তোমরা একটু আমার সাথে ইন্টারাকশন করে নাও যে তোমরা কোন কোন ডিপার্টমেন্ট থেকে বিলং করছো এখানে। ম্যাম ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স। আচ্ছা। ম্যাম ইলেকট্রিক্যাল। ম্যাম কম্পিউটার ইলেকট্রিক্যাল। ম্যাম কম্পিউটার সায়েন্স। আচ্ছা, আর ম্যাম কম্পিউটার সায়েন্স। ইলেকট্রিক্যাল সায়েন্স। ম্যাম ইলেকট্রিক্যাল। মেকানিক্যাল সিভিল, আচ্ছা ইলেকট্রনিক্স থেকেও আছো? ম্যাম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নয়, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? প্রত্যেকে নিজেদের ডিপার্টমেন্ট গুলোর মানে অ্যাকচুয়াল নেমটা ঠিক করে বলবে। ইলেকট্রিক ইঞ্জিনিয়ার বা
মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বলে কোনো ডিপার্টমেন্ট হয় না, ডিপার্টমেন্টের নাম হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং আর আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, সবটাই কিন্তু ইঞ্জিনিয়ারিং। তো ইঞ্জিনিয়ার হচ্ছে তোমরা, আর যে সাবজেক্ট নিয়ে পড়ছো সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং। কেমন, মনে থাকবে? ইয়েস ম্যাম। তো আজকে তোমাদের সাথে যেটা ডিসকাস করব সেটা হচ্ছে, ডিসকাস করার আগে আমি একটু আমাদের সৃঞ্জয় পাজা স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করব। উনি ওনার পরিচয়টা একটু দিয়ে দিন, ঠিক আছে? তারপর আমরা ক্লাস স্টার্ট করছি। হ্যালো মাই স্টুডেন্ট, শোনা যাচ্ছে আমার কথা? Yes, sir. ইয়েস স্যার। Yes, sir. আমার নাম হচ্ছে সঞ্জয় পাজা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এসআইএসটি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। তো আজকে যে আমরা দুজনাই যুগ্মভাবে ম্যাডাম আর আমি দুজনাই মিলেই এসে ক্লাসটা নেবো। দেখো, আশা করি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যে বেসিক যে জিনিসগুলো, কেন আমরা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটাতে কেন আমরা এসছি, কেন আমরা ইলেকট্রিক্যাল সাবজেক্টটাকে নিয়ে পড়ছি, এর কি কি স্কোপ আছে, আদার্স ফিচার্স কি কি আছে, কি কি ইন্টারেস্টিং, এইসব জিনিসগুলোকে নিয়ে আজকে আমরা বেসিক জায়গাগুলোকে নিয়ে আমরা আলোচনা করবো দুজনা, স্যার আর আমি মিলে, ম্যাডাম আর আমি মিলে। তো আজকে যে টপিকটাতে দেখতে পাচ্ছ যে ইম্পর্টেন্স ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যে ফিল্ডে, আমরা এর যে গভর্নমেন্ট বা প্রাইভেট সেক্টরে কি কি অপরচুনিটি, কি কি চলছে, প্লাস হচ্ছে যে মেশিনারি টুলস যেগুলো আছে সেগুলোকে নিয়ে আজকে আমরা আলোচনা ডিসকাসের মধ্যে যাবো। আশা করি ক্লাসটা খুব ভালোই যাবে। তো স্টার্টিং ম্যাডাম একটু স্টার্ট করুন, তারপর আমি আদার্স ওয়াইজ ফিচার্স গুলোকে নিয়ে আমরা আলোচনা করবো। ওকে, শোনার তো ইন্টারেস্ট পাবে ক্লাসটা। হ্যালো, হ্যাঁ, তোমরা সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ তো ক্লিয়ারলি? Yes, ma'am. আর ভয়েস ক্লিয়ার আছে? হ্যাঁ ম্যাম। আচ্ছা, হ্যাঁ, ma'am. তো যেটা এখানে দেখা যাচ্ছে যে ইম্পর্টেন্স অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন ব্রডার ইঞ্জিনিয়ারিং ফিল্ড, এটাই আজকে আমাদের টপিক। তো তো আমি টপিকে যাওয়ার আগে তোমাদের কাছ থেকে একটু শুনে নেব যে কেন তোমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে কেন এসেছো, যদি একে একে তোমরা আমাকে একটু শেয়ার করো। সবাই নয়, কয়েকজন করো শেয়ার। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা পড়ছো তারা কেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়েছো, একে একে আমাকে একটু বলো। ম্যাম, ইলেকট্রিক্যালটা হচ্ছে ম্যাম আমার ফেভারিট ম্যাম। ফেভারিট বলতে মানে কি কি হিসেবে ফেভারিট, কোন অ্যাসপেক্টে ফেভারিট? ম্যাম মানে ইলেকট্রিক্যাল হচ্ছে ম্যাম, আমি ওই বাড়িতে যে সমস্ত ইলেকট্রিক্যাল যে ওয়ারিং বা যে কোনো মানে মেশিনের উপর যে সমস্ত কাজ বাজ হয় না ম্যাম, হ্যাঁ, ওইসব কাজ ম্যাম আমার করতে ভালো লাগে বলে আমি ইলেকট্রিক্যাল নিয়েছি ম্যাম। আচ্ছা, তোমার নামটা? সূর্য সর্দার। সূর্য সর্দার। নেক্সট, আমি বেশি সময় নষ্ট করব না, নেক্সট একটু আর দু তিনজন বলো। ম্যাম হ্যালো। হ্যাঁ বলো, কি নাম? ম্যাম সৌত্রিক ম্যাম। আচ্ছা বলো। বলছি ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং আমি করছি কারণ এটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক নয়, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংটা করছি কারণ আমার এটা ভালো লাগে বেশি, কারণ ছোটবেলা থেকে আমি এটা করছি। মানে ছোটবেলা যে টর্চ বা ওইসব হাঁটি আমি প্রথম থেকে, তারপর আমি ভোকেশনাল নিলাম, ভোকেশনালে তাই করেছি, এই জন্য আমি এখানে এসে ওটা করছি। আচ্ছা, ভোকেশনালে তোমার ইলেকট্রিশিয়ান কোনো ডিপার্টমেন্টের আন্ডারে তুমি করেছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ। কি কি সাবজেক্ট পড়েছো ওখানে? মানে আমি সায়েন্সের 3টে সাবজেক্ট আছে, আর বাকি এমনি ইলেকট্রিক্যালের দুটো সাবজেক্ট, ইলেকট্রিক্যাল আচ্ছা, তুমি কি মেজারিং ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজ করেছো, মানে মাল্টিমিটার, ভোল্টমিটার, অ্যামমিটার এসব নিয়ে কাজ করেছো, তাই তো? হ্যাঁ কাজ করি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে তো তুমি মোটামুটি এগুলো জানবে। তো যাই হোক, আরো ডিটেইলসে আমরা এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ এগুলো জানতে পারবো। তো আজকে আমরা মেইনলি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর স্টাডি আমরা করব, সেই ডিভাইস গুলো নিয়ে কি কি অ্যাপ্লিকেশন আছে, ইলেকট্রিক্যাল ডিভাইস কি কি, তোমরা যদি বলো আমাকে একটা একটা করে। মানে আমি যদি ধরি যে আমাদের বাড়িতে আমরা রেগুলার লাইফে কিন্তু আমরা ইলেকট্রিক্যাল ডিভাইস বা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস ইউজ করে থাকি, তো সেরকম এক্সাম্পল কিছু দাও তোমরা। যে কেউ, শুধু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা পড়ছো তারা নয়, অন্যান্য ডিপার্টমেন্ট যারা বিলং করো,
আমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু এই ইলেকট্রিক্যাল ডিভাইসের সাথে পরিচিত। মোবাইল, টিভি, ফ্রিজ, অ্যাম্পলিফায়ার, এভরিথিং, তাই না? ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়া অবধি আমরা কিন্তু ইলেকট্রিক্যাল ডিভাইসের ইউজ করে থাকি। ঘুমোতে যাওয়ার সময় আমরা লাইট অফ করি, সেটাও ইলেকট্রিক্যাল ডিভাইস বা অ্যাপ্লায়েন্সেস বলতে পারি। ঘুম থেকে উঠে আমরা লাইট অন করি, তখনও আমরা ইলেকট্রিক্যালের সাথে পরিচিত হই। তো আমাদের রেগুলার লাইফে, ডেইলি লাইফে কিন্তু আমাদের ইলেকট্রিসিটি নিয়ে কিন্তু ডিল করতে হয়। এবং এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে আমরা যে শুধুমাত্র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মধ্যেই সীমাবদ্ধ থাকবো সেটা কিন্তু নয়। আজকে ডিপ্লোমা করার পর তুমি কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে হায়ার স্টাডি করতে অন্য যে কোনো ফিল্ডে তুমি মুভ করতে পারবে। ইলেকট্রনিক্স ফিল্ডে মুভ করতে পারবে, মেকাট্রনিক্স ফিল্ডে মুভ করতে পারবে, কম্পিউটার সায়েন্সের কোনো যদি সাব ট্রেড থাকে সেখানে তোমরা মুভ করতে পারবে। ঠিক আছে? তো শুধুমাত্র এখনকার ইঞ্জিনিয়ারিং কিন্তু কোনো একটা পার্টিকুলার ডিপার্টমেন্টের মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকছে না। আমরা কিন্তু যে কোনো জায়গাতেই আমরা মুভ করে যেতে পারবো, যেটাতে আমাদের ইন্টারেস্ট আমরা দেখাতে পারবো, সেই জায়গাতেই কিন্তু আমরা আমাদের ডেভেলপমেন্ট করতে পারবো। তো এখানে দেখো একটা পয়েন্ট রয়েছে, স্কোপ এনকম্পাসেস এ ওয়াইড রেঞ্জ অফ সাব ফিল্ডস ইনক্লুডিং পাওয়ার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স, কন্ট্রোল সিস্টেম, সিগন্যাল প্রসেসিং অ্যান্ড টেলিকমিউনিকেশন। এছাড়াও বিভিন্ন আইওটি, এআই রিলেটেড যে ফিল্ড গুলো রয়েছে সেখানেও কিন্তু আমরা মুভ করতে পারবো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে, বা মেকানিক্যাল, সিভিল, যে ডিপার্টমেন্টেই থাকো না কেন প্রত্যেকেই কিন্তু আমরা মুভ করার একটা সুযোগ এখন পেয়ে যাচ্ছি। আচ্ছা, এবার একটু স্যার কথা বলবেন, স্যারের কাছ থেকে একটু শুনে নাও। আচ্ছা, শোনা যাচ্ছে তো আমার কথাটা? হ্যালো, তো ম্যাডাম যে কথাটা বললো যে ইটস ভেরি ইম্পর্টেন্ট, যে আমরা যে সকালবেলায় আমরা ঘুম থেকে উঠছি এবং রাত্রেবেলা শুতে যাচ্ছি, সেইখানে কিন্তু আমাদের যে গেজেটের যে জিনিসপত্রগুলো আছে সেগুলো কিন্তু আমরা ইলেকট্রিক্যাল ডিভাইস ছাড়া বা ইলেকট্রিক্যাল, দেখো এই যে ইলেকট্রিক্যাল ডিভাইস বলছি, ঠিক আছে, ইলেকট্রিক্যাল ডিভাইস কিন্তু দেখো এই যে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, এগুলো কিন্তু একটা কোর্স সাবজেক্ট। ঠিক আছে, এখানে আমাদের স্টুডেন্ট, আমরা অনেক ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছে, মেকানিক্যালও আছে, সিভিলও আছে, বা কম্পিউটারও আছে, আমি ধরে নিলাম। তো এখানে কিন্তু দেখো সবকিছুতে কিন্তু আমরা একে অপরের সাথে নির্ভরশীল। বলবে যে স্যার আপনি এই কথাটা কি জন্য বলছেন? তো দেখো যে ইলেকট্রিক্যাল এটা যে মাদার সাবজেক্ট, তো ইলেকট্রিক্যাল থেকে আমাদের কিন্তু অনেকগুলো ব্রাঞ্চ কিন্তু বেরিয়েছে। যেমন বেরিয়েছে ইলেকট্রনিক্স, ঠিক আছে, ট্রিপল ই আছে, ডবল ই আছে, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার ইসি আছে, ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, ইআই আছে। তো এতগুলো আমাদের পার্ট আছে। তেমনি আমাদের দেখো মেকানিক্যালও কিন্তু মেকাট্রনিক্স, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, এই পার্টগুলো আছে। সিভিলে যেমন আমাদের কি আছে, যে সার্ভেয়ার, এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা একটা অপরের সাথে ডিপেন্ডেবল। এবার হচ্ছে যে মাদার সাবজেক্ট আমরা যেটা বলছি ইলেকট্রিক্যাল, কেন বলছি কোশ্চেন করতেই পারে। দেখো একটা আমি ইলেকট্রিক্যাল গেজেট আমরা ইনস্ট্রুমেন্ট আমি ইনস্টল করব, কিন্তু এমনি এমনি করবো, কোথায় করবো সেটা? আমার যদি সেই জায়গায় ফাউন্ডেশন না হয়, তাহলে কি ইলেকট্রিক্যাল গেজেটেড সেই জায়গায় ফাউন্ডেশনে না থাকলে ইলেকট্রিক্যাল গেজেটেড আমরা ইনস্টল করতে পারি? নিশ্চয়ই পারি না। তো সেই কারণের জন্য আমরা যে ফাউন্ডেশন করার আগে আমরা যে জমি, একটা ধরো একটা বাড়ি, আমাদের সাপোজ ধরো আমাদের একটা বাড়ি, তোমার বাবা বা মা যা একটা বাড়ি একটা কিনলো, বাড়ি কিনলে কি একটা ল্যান্ড, সে ল্যান্ডের জন্য কি একটা সার্ভে, একটা আমাদের সিভিল ইঞ্জিনিয়ার দরকার হয়, তারা জমি মাপ নিল, সেখান থেকে একটা বিল্ডিং কনস্ট্রাকশন করলো। বিল্ডিং তো হয়ে গেল, ওকে, ইটস ভেরি গুড, একটা সিভিল ইঞ্জিনিয়ার সেই বিল্ডিংটার কাজ লাগিয়ে, সেটা শেষ, সিভিল ডিপার্টমেন্ট শেষ হলো। এবার বাদ বাকি কি হচ্ছে, যে জিনিসগুলো যে চালাবো, যে তার সাথে সাথে আমাদের যে দৈহিক যে জিনিসপত্রগুলো লাগবে সেগুলো তো ইনস্টল করতে হবে। তো সেই ইনস্টলগুলো কে করবে? একজন অ্যাজ পার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। সেই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কি করবে, সেই জায়গাতে আমরা অটোকেড ডিজাইন করে কোথায় কি লাগবে, কোথায় প্লাগ পয়েন্ট লাগবে না লাগবে, সেগুলো একটা ইঞ্জিনিয়ারিং এর কাজ। সে জায়গাগুলো ইনস্টল করবে। যে হাউস ওয়ারিং, যেটা আমরা যারা আইটিআই যারা করে এসছো, তোমরা তো জানো যে আইটিআই হাউস ওয়ারিং ব্যাপারটা ভালো করে শিখিয়েছে। হয়তো আমি ধরে নিলাম কেউ হয়তো আজকের ক্লাসে আইটিআই কি স্টুডেন্ট আছে, আমি ধরে নিলাম, বা নাও থাকতে পারে, আমি ধরলাম হাউস ওয়ারিং ব্যাপারটা তো তোমরা দেখেছো যে কোনো কিছু ইনস্ট্রুমেন্ট খারাপ হয়ে গেলে আমরা ডাকি মিস্ত্রি, ইলেকট্রিক্যাল মিস্ত্রিকে, সে হয়তো এসে রিপেয়ারিং করে দিয়ে চলে যায়।
তো ঠিক আছে, তো হাউস ওয়ারিং কি করলো সেটাতে আমাকে একটা করতে হবে, ডিজাইন মেট্রিক প্রপার ডিজাইন গুলো করতে হবে। সেটাও আমাদের আসবো আমাদের ডিপ্লোমাতে, আমাদের 5th সেমিস্টার একটা সাবজেক্ট আছে ইলেকট্রিক্যালে, সেখানে আমরা বিস্তারিত জানতে পেরে যাব। তো সেটা তো হলো। এবার তো আমি কথা বলছি যে ইন্ডাস্ট্রি যখন যদি আমরা করি, ইন্ডাস্ট্রি তো সেম প্রসিডিওর। তো আমার সেটা কি হলো, যেটা সিভিল ইঞ্জিনিয়ারিং দরকার হলো, ইলেকট্রিক্যাল দরকার হলো। এবার মেশিনারি গুলোকে চালাতে তো হবে, সেই মেশিনারি গুলোকে স্থাপন করতে গেলে একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং দরকার পড়ে। তো সেই কারণের জন্য ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল এই তিনজনে কি আমাদের কিন্তু খুবই দরকার পড়ে। প্লাস এখন আপ টু ডেট ভার্সন হচ্ছে, তো সেখানে ইলেকট্রনিক্স, কম্পিউটার আমাদের সবই রাখছে। তো সেই কারণে কিন্তু আমাদের কিন্তু একটার সঙ্গে একটা কিন্তু ব্রাঞ্চ কিন্তু রিলেটেড। ওকে, তো এই যে ফার্স্ট যে হচ্ছে ইলেকট্রিক্যাল, এই যে ইলেকট্রিক্যাল আমি কথা বলছি যে আমরা ফিজিক্সে পড়েছি, জিনিসগুলো সবই আছে। তো এই যে ইলেকট্রিক্যাল পাওয়ারটা, এই পাওয়ারটা কোথা থেকে আসছে সেটা ফার্স্ট জানতে হবে। পাওয়ারটা তো আমাদের এমনি নয় যে পাওয়ারটা তৈরি হয়ে যাচ্ছে, পাওয়ারটা তৈরি করতে গিয়েও সেটা কি প্রসিডিউরে তৈরি হচ্ছে সেগুলো জানতে হবে। তার জন্য কি হচ্ছে, পাওয়ার জেনারেশন, পাওয়ার জেনারেট করছে। কি পাওয়ার জেনারেট করছে তোমরা বলো, কোথা থেকে পাওয়ার জেনারেট হয় বলো, সেটা একটা নাম বলো দেখি, কি বলতে পারো তোমরা দেখি। পাওয়ার জেনারেট হচ্ছে কোথা থেকে হচ্ছে, পাওয়ার জেনারেটর। আমি সেটা বলছি না, যে পাওয়ারটা জেনারেট, যেটা পাওয়ার জেনারেশন সেটা হচ্ছে কি পাওয়ার স্টেশন, সে থার্মাল পাওয়ার স্টেশন। ঠিক আছে, এখন যে থার্মাল পাওয়ার স্টেশন, তারপর হচ্ছে আমরা যদি সেই এখন তো ধরো কয়লা, এই থার্মাল পাওয়ার স্টেশন চালাতে গেলে কয়লা, জল এগুলো লাগছে। এগুলো তো ধরো আমরা খনিজ পদার্থ, এই কয়লা, জল এক প্রকার তো শেষ হয়ে যাচ্ছে। তাই জন্য কি হচ্ছে, আমাদের রিনিউয়েবল এনার্জির উপরও ডিপেন্ডেবল হচ্ছে, যেমন সোলার, বুঝতে পারছো, উইন্ড এনার্জি, এগুলো রিনিউয়েবল এনার্জি। আর নন রিনিউয়েবল হচ্ছে কয়লা, জল, ন্যাচারাল গ্যাস, হাইড্রো পাওয়ার প্ল্যান্ট, এগুলো হচ্ছে আমরা নন রিনিউয়েবল এনার্জি, যেটা রিনিউয়েবল করা যায় না। তো এখান থেকে আমাদের পাওয়ার জেনারেট হচ্ছে। পাওয়ার তো জেনারেট হলো, সেই পাওয়ার জেনারেট করে পাওয়ারটাকে তো আমাকে তো আনতে হবে। আমাদের বাড়িতে যে তোমরা যে লাইনটা নিচ্ছ, ধরো লাইন থেকে একটা ফেজ, একটা নিউট্রাল থেকে লাইনটা নিচ্ছ, যে লাইনটা আসছে কোথা থেকে, কিভাবে হচ্ছে সেটা আমার জানতে হবে। এখানে দেখো অনেকে ধরো গ্রামগঞ্জে বাড়ি, তোমাদের হ্যালো শোনা যাচ্ছে? হ্যালো স্যার বলছি যে একটা কথা জিজ্ঞেস করতে পারি স্যার? বলো। বলছি স্যার যে ফেজ আর নিউট্রালটা স্যার, বলছি স্যার ফেজটা কি তাহলে মানে কারেন্ট আর নিউট্রালটা স্যার? হ্যালো বলো বলো, শুনতে পাচ্ছি না। বলছি স্যার যে আমাদের যে, বললাম স্যার যে আমাদের বাড়িতে যে ইলেকট্রিসিটি নেওয়া হচ্ছে স্যার। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বাড়িতে স্যার যে ইলেকট্রিসিটিটা নেওয়া হচ্ছে স্যার, ওতে যে বলে না ফেজ, নিউট্রাল, আর্থিন, এটার মধ্যে হচ্ছে কি স্যার ফেজটা কি কারেন্ট আর নিউট্রালটা কি হচ্ছে যেটা মানে আর্থিন যেটা? দেখো আমাদের কথা হচ্ছে যে একটা ফেজে আমাদের রেড, ইয়েলো, ব্লু তিনটে ফেজ, একটা নিউট্রাল থাকে। ঠিক আছে, এই যে নিউট্রাল ফেজ হচ্ছে একটা ফেজ থেকে, ধরো তোমাদের বাড়িতে তিনটে, তোমাদের পাশাপাশি তিনটে বাড়ি আছে, একটা ফেজ থেকে একটা লাইন নিল, ঠিক আছে, আর একটা নিউট্রাল থেকে লাইন নিল। ঠিক আছে, ফেজ আর নিউট্রাল থেকে আমাদের 220 ভোল্ট বা 240 ভোল্ট লাইনটা আমাদের আসছে। এবার হচ্ছে যারা ধরো আমাদের মেশিনারি বা হেভি লোড যারা মেশিনারি গুলো আছে, তারা কিন্তু 3 ফেজ লাইন থেকে আমাদের কিন্তু লাইনটা নেয় 440 ভোল্ট। সেখানে কিন্তু আমার ফেজ থেকে নেবে, আর দুটো ফেজ থেকে নেবে, একটা নিউট্রাল থেকে গিয়ে আমার লাইনটা আসবে। যে বড় বড় ইন্ডাস্ট্রিতে বা বড় বড় শপিং মল বা যে হেভি মেশিনারি যে জিনিসগুলো চলে, তারা কিন্তু সেই একটা মানে দুটো ফেজ একটা নিউট্রাল থেকে আমাদের কিন্তু লাইন না দিলে 440 ভোল্টে যে সাপ্লাইটা হচ্ছে সেটার জন্য, বুঝে গেল। আর একটা ফেজ থেকে আর একটা ফেজে যে 120 ডিগ্রি শিফটিং হয়, ফেজ ডিফারেন্সটা, বলতে পারলাম? হ্যালো, না না স্যার আমি ওটা বলছিলাম স্যার, তার সঙ্গে স্যার যেটা বলছিলাম হচ্ছে কি যে মানে ইলেকট্রিক সাপ্লাই যে পোল থেকে উপরে সবসময়ের জন্য স্যার ওটাকে কি বলে, ফেজ বলে নাকি নিউট্রাল বলে? চারটে লাইন যাবে, চারটে লাইন। নিউট্রালে কি ওটা, নিউট্রালের লাইনটা, নিউট্রালে কি লাইন থাকে? না স্যার, লাইন থাকে না স্যার, ওটাই তো সমস্যা স্যার, ওটাই জিজ্ঞেস করছিলাম। ওটাই তো বলছি, ওটাই তো ইন্টারেস্টিং, তাই জন্যই তো আমাদের এই ক্লাসটা দেওয়া।
একটা ফেজ আমাদের একটা নিউট্রাল, দুটো থেকেই আমরা কিন্তু সেই সাপ্লাইটা নিতে হয়, ঠিক আছে। আর গ্রাউন্ড বলছে, গ্রাউন্ডটা হচ্ছে আর্থিং। আমাদের হাই এক্সটেন্স কারেন্ট যদি চলে আসে, ভোল্টেজ চলে আসে, তখন সেটা গ্রাউন্ড করে মাটির মানে ভেতরে আমাদের সেটাকে গ্রাউন্ড করা হয়। যদি এক্সটেনশন পাওয়ার বা এক্সটেনশন ভোল্টেজ যদি চলে আসে, মেশিনারি ড্যামেজ হয়ে যাওয়া থাকে, তাই জন্য কি হয়, আর্থিং করানো থাকে। বলতে পারলাম? ওকে, সেফটি পারপাসের জন্য আসবে সবকিছু। তো সেটাই হচ্ছে ব্যাপার, যে এই যে আমাদের যে পাওয়ার জেনারেশন থেকে পাওয়ারটা এলো, এবার কথা বলছি। এখানে দেখো, আমাদের যারা সিএসসি লাইন ইউজ করো, ঠিক আছে, যারা গ্রামগঞ্জে থাকো, দেখো তোমাদের বিল আসে না WBSCDCL আসে তো, WBSCDCL থেকে তো বিল আসে। যারা ধরো সিএসসি লাইন নয়, সিএসসি মানে প্রপার কলকাতার কথা বলছি, তারা না ধরো কেউ গড়িয়ায় থাকে বা কেউ ধরো সোনারপুর থাকে, এইসব সাইড কথাগুলো বলছি, যারা প্রপার কলকাতার মধ্যে না আসলে সাইডে আছে, তারা দেখবে WBSCDCL। আচ্ছা, WBSCDCL ফুল ফর্ম কি ওয়েস্ট বেঙ্গল? বলো। WBSEDCL। WBSEDCL এর ফুল ফর্ম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। বুঝতে পারলাম? WBSED ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। আচ্ছা, এটা ডিস্ট্রিবিউশন মানে ডিস্ট্রিবিউট করছে। ডিস্ট্রিবিউট কোথা থেকে করছে? ডিস্ট্রিবিউট করছে এই যে পাওয়ার জেনারেশন থেকে পাওয়ারটা আসবে কোথায়? সাবস্টেশনে আসছে। সাবস্টেশন থেকে যে কনজিউমারের মধ্যে যে পাওয়ারটাকে দেওয়া, এই পাওয়ার যে পাওয়ারটাকে দিচ্ছে, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউট করা। আরেকটা হয় আমাদের, যেটা মনে রাখবে যারা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, তাদেরকে আমি বিশেষ করে বলছি এটা, যে আরেকটা লাইন আছে আমাদের গভর্নমেন্ট এক্সাম WBSETCL হয়, আরেকটা হয় WBSETCL। সেটা কি? ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড। ট্রান্সমিশন মানে ট্রান্সফার করা। ট্রান্সফার করা মানে কি? কে ট্রান্সফার করছে? পাওয়ার জেনারেশন থেকে সাবস্টেশন পর্যন্ত যে পাওয়ারটাকে ট্রান্সফার করছে, সেটা হচ্ছে WBSETCL করে, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সফার কোম্পানি লিমিটেড। বোঝা গেল? সেখানে কিন্তু আমাদের কিন্তু গভর্নমেন্ট এক্সাম পরীক্ষাগুলো হয়, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, মানে এই যে ইঞ্জিনিয়ার গুলো, এই পরীক্ষাগুলো কিন্তু এটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কিন্তু একটা ভ্যাকেন্সি আছে ভালো রকম। ওকে, বলতে পারলাম? এনি ডাউট? ওকে, এবার একটু ম্যাডাম বলছি, তারপর আমি আবার বলবো। হ্যাঁ, হ্যালো। তো বলছিল জানো স্যার, যে নিউট্রালে কারেন্ট থাকে কিনা, তোমাদের কি আনসার? নিউট্রালে কারেন্ট থাকে? আমি স্যারের টপিক ধরে একটু এগোচ্ছি, তারপর আবার আমি আসছি। নিউট্রালে কারেন্ট থাকে বলো। ম্যাম নিউট্রালে মনে হয় কম থাকে, নিউট্রালে মনে হয় স্যার কম, ম্যাম কম থাকে, আর ফেজে মনে হয় বেশি থাকে। না, এরকম কোনো ব্যাপার নয়। দেখো, হ্যাঁ বলো বলো। কারেন্ট থাকে না? না, ভুল কথা। দেখো, একটা সার্কিটের মধ্যে কারেন্ট ফ্লো করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কন্ডিশন আছে। সেই কন্ডিশনটা কি বলতো? কারেন্ট ফ্লো করবে একটা সার্কিটে তখনই কোন কন্ডিশনে? আমি একটা প্লাগের মধ্যে একটা চার্জার, না না না, আমি একটা ধরো সকেটের মধ্যে, আমাদের যে প্লাগ পয়েন্ট আছে না, সেটাকে বলে সকেট। তো সেই সকেটের মধ্যে আমি যদি একটা চার্জারের প্লাগকে গুঁজি এবং সেখানে আমি মোবাইলটা চার্জে দিইনি, আমি চার্জারটা জাস্ট লাগিয়ে রেখেছি এবং সুইচ অন করে রেখেছি, কারেন্ট কি ফ্লো করবে? ফ্লো করবে না। কেন করবে না? কারণ আউটপুটে কোনো ডিভাইস নেই, কারণ পাথটা ক্লোজ হচ্ছে না, ওটা একটা ওপেন সার্কিট হিসেবে কাজ করছে। সেখানে কিন্তু ভোল্টেজ অবশ্যই আছে, কিন্তু কারেন্ট সেখানে নেই, কারণ পাথটা ক্লোজ হচ্ছে না। তাহলে কারেন্ট ফ্লো করার জন্য একটা সার্কিটে মাস্ট যেটা থাকতে হবে, সেটা হচ্ছে ক্লোজ সার্কিট হতে হবে। তাহলে নিউট্রাল হলো সেই ক্লোজ পাথটা, ফেজ হলো কারেন্টটা যাবে এবং নিউট্রাল দিয়ে কারেন্টটা ফিরবে। কারেন্টটা তো গিয়ে ফিরে আসতে হবে, তবে না একটা ক্লোজ লুপ কনস্ট্রাক্ট হবে, তাই না? তাহলে সেটাই হচ্ছে নিউট্রাল লাইন। নিউট্রাল লাইন হচ্ছে রিটার্ন পাথ অফ দ্য কারেন্ট। মনে থাকবে? Yes, ma'am. হুম।
ঠিক আছে, তো এই গেল আমাদের স্যার জেনারেশন নিয়ে কথা বলছিলেন। তো জেনারেশন মেনলি কোথায় হয়? পাওয়ার প্ল্যান্টে হয়। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট আছে, তোমরা যদি নামগুলো কেউ জেনে থাকো তাহলে বলতে পারো কি কি পাওয়ার প্ল্যান্ট আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। ইন্ডিয়াতে তো আছেই, ওয়েস্ট বেঙ্গলে কি কি পাওয়ার প্ল্যান্ট আছে? খুব ফেমাস কিছু পাওয়ার প্ল্যান্ট আছে এবং অ্যাডভান্স পাওয়ার প্ল্যান্ট আছে। ব্যান্ডেল থার্মাল পাওয়ার স্টেশনের নাম শুনেছো? হ্যালো, Yes, ma'am. ব্যান্ডেল থার্মাল পাওয়ার স্টেশন আছে। আর একটা খুব অ্যাডভান্স পাওয়ার স্টেশন আছে, সেটা হচ্ছে বক্রেশ্বর থার্মাল পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে, কোলাঘাটে আছে। এরকম বিভিন্ন জায়গায় পাওয়ার প্ল্যান্ট রয়েছে। তাছাড়াও শুধু যে থার্মাল পাওয়ার প্ল্যান্টেই সীমাবদ্ধ সেটা কিন্তু নয়, হাইডেল পাওয়ার প্ল্যান্ট আছে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলে নেই, বাট ইন্ডিয়ার মধ্যে কিন্তু আছে। তারাপুর নামক একটা জায়গা আছে মহারাষ্ট্রে, সেখানে প্রথম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি হয়েছে। তো এই নামকরণ গুলো বেসিক্যালি কিসের বেসিসে হয়েছে না, এনার্জি সোর্স গুলো কি, পাওয়ার জেনারেশন করতে গেলে তো আমাকে একটা এনার্জি সোর্স লাগবে না। স্যার একটু আগে বলছিলেন না রিনিউয়েবল আর নন রিনিউয়েবল। এই রিনিউয়েবল মানে হচ্ছে যে এনার্জিটাকে রিনিউ করা যায়, মানে আবার নতুন করে ব্যবহারযোগ্য করা যায়, সেইটাকে বলা হয় রিনিউয়েবল এনার্জি। আর নন রিনিউয়েবল কোনগুলো, বা কনভেনশনাল মেথড আমি বলতে পারি, কনভেনশনাল এনার্জি সোর্স, সেগুলো হচ্ছে আমাদের এই কোল বলো, ঠিক আছে, নিউক্লিয়ার বলো, এগুলো হচ্ছে কনভেনশনাল, মানে এগুলো অলরেডি প্রচলিত। কিন্তু দেখো সোলার এখনো অব্দি সব জায়গায় হয়ে ওঠেনি, উইন্ড এখনো অব্দি হয়ে ওঠেনি, টাইডাল এনার্জির বেসিসে এনার্জি সোর্সকে নিয়ে এখনো অব্দি সেভাবে কাজ হয়নি। তো সেই জন্য এগুলোকে বলা হচ্ছে নন কনভেনশনাল। তাহলে কনভেনশনাল অথবা নন রিনিউয়েবল, আর নন কনভেনশনাল অথবা রিনিউয়েবল। বোঝা গেল দুটো পার্থক্য? মানে যেটা ব্যবহারযোগ্য সেটা হচ্ছে আমাদের সোলার, ঠিক আছে, সান, যেটা আমরা সূর্যের এনার্জি নিয়ে যেটা আমরা করছি, ঠিক আছে, বা টাইডাল এনার্জি সমুদ্রের জোয়ার ভাটা নিয়ে, বা জিওথার্মাল ভূতাপ শক্তি নিয়ে যেগুলো করছি। তো এইগুলো হচ্ছে আমাদের রিনিউয়েবল বা নন কনভেনশনাল, মানে এখন অব্দি তার প্রচলন শুরু হয়নি সেভাবে। আর কনভেনশনাল মানে হচ্ছে প্রচলিত অলরেডি, যেগুলো আমাদের থার্মাল পাওয়ার প্ল্যান্ট বা হাইডেল পাওয়ার প্ল্যান্ট, বা আমরা বলতে পারি নিউক্লিয়ার পাওয়ার। তো এগুলো হচ্ছে আমাদের জেনারেশনের কথা গেল। এবার জেনারেশন করলেই তো শুধু হবে না, সেটা স্যার একটু আগে বলছিলেন যে WBACTCL যেটা করে থাকে। WBACTCL কি করে? ট্রান্সমিট করে পাওয়ারটাকে। যেখানে জেনারেশন হয় যেমন পাওয়ার প্ল্যান্ট, তো সেই পাওয়ার প্ল্যান্ট থেকে সাবস্টেশনে ট্রান্সমিট করে হচ্ছে WBACTCL, এবং সাবস্টেশন থেকে তোমার বাড়ি অবধি পৌঁছায় বা আমার বাড়ি অবধি পৌঁছায় যে বোর্ডটা, সেটা হচ্ছে WBACTCL, ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। তো এইগুলো গেল আমাদের জেনারেশন আর ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। আর ইন্টিগ্রেশন উইথ আদার ইঞ্জিনিয়ারিং ফিল্ডে কি বলছে? শুধু মেকানিক্যাল, সিভিল, কম্পিউটার সায়েন্স কিন্তু নয়, আমরা যে কোনো ফিল্ডে যেতে পারি। এখন কিন্তু অনেক নতুন নতুন ফিল্ড কম্পিউটার সায়েন্সের আন্ডারে কিন্তু হয়েছে, যেমন ধরো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে, ইন্টারনেট অফ থিংস, তারপর কি জানো ওটা একটা কি ডেটা সায়েন্স, ঠিক আছে। তো এই ধরনের বিভিন্ন কম্পিউটার সায়েন্সের ফিল্ড রয়েছে, যেগুলো কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে বা যে কোনো ইঞ্জিনিয়ারিং পড়ে আমরা কিন্তু মুভ করতে পারি। তাই কোনো কনফিউশনের কোনো জায়গা নেই, তোমার পড়তে পড়তে যে জায়গায় ইন্টারেস্ট লাগবে তুমি সেই জায়গাতেই কিন্তু মুভ করতে পারো। এই ফ্লেক্সিবিলিটি এখন কিন্তু ইঞ্জিনিয়ারিং সিস্টেমে চলে এসেছে, ঠিক আছে। তো নেক্সট স্লাইডে আমরা চলে যাব। ওয়েট, হচ্ছে না, দাঁড়াও একটু, ইয়েটা, হ্যাঁ ঠিক আছে। এটা তো আমি একটু আগেই বললাম, ইম্প্যাক্ট অফ ডেইলি লাইফ, আমাদের কিভাবে প্রভাব ফেলে ইলেকট্রিসিটি। এখানে দেখো একটা ছবি আছে সুন্দর, যে মোশন অফ পাওয়ার কি কি মানে কাজ করে ইলেকট্রিসিটি। একটা গাড়িকে ড্রাইভ করতে গেলেও আমাদের ইলেকট্রিসিটির প্রয়োজন, একটা মোটরকে ড্রাইভ করতে গেলে, ব্লেন্ডার চালাবে, সকালবেলায় মিক্সার গ্রাইন্ডার চালাবে, সেখানেও আমাদের ইলেকট্রিসিটির প্রয়োজন। একটা ড্রিলিং মেশিন চালাতে চাও, একটা তুমি সামান্য, মানে মেয়েদের জন্য বলছি বা ছেলেরাও করে থাকে, কোনো বিউটি ক্ষেত্রে যদি ইউজ করতে চাও, মানে চুল স্ট্রেট করা, সেক্ষেত্রেও আমরা ইলেকট্রিসিটির ইউজ করছি, তাই না? বা আমরা স্নান করে এসে চুলটা শোকাবো, সেখানে আমরা ড্রায়ার ইউজ করছি, ঠিক আছে, গিজার চালাচ্ছি। তো প্রত্যেকটা বিষয়ে কিন্তু আমরা আয়রন চালাচ্ছি, তারপর ওভেন, রেফ্রিজারেটর, এই যে বিভিন্ন ধরনের দেখো
কিভাবে ইলেকট্রিসিটি ইউজ হচ্ছে বিভিন্ন জায়গাতে, পাওয়ারে, তারপরে হিটিং অ্যান্ড কুলিং এ, কমিউনিকেশনে, লাইট কিভাবে আমরা ইউজ করছি। এবার এই লাইটের ক্ষেত্রে বলতে গেলে একটা বলতে পারি, আমি বলতে চাই এখানে একটা জিনিস, এই যে ইনোভেশন আর টেকনোলজি অ্যাডভান্সমেন্ট যেটা বলেছে, যে আমি যদি মনে করি যে দেখো একদম প্রথমে আমরা যখন লাইট ইউজ করতে শুরু করি তখন আমাদের কি লাইট ছিল, হলুদ রঙের যে বাল্বগুলো, সেই বাল্বগুলোর একটা নাম হয় ইলেকট্রিক্যাল টার্মে, ঠিক আছে, ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প। তো সেই ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প থেকে আজকে দেখো আমরা এলইডি ইউজ করছি, যে আমরা দেখছি যে দিনের পর দিন এনার্জিকে কতটা এফিশিয়েন্ট করা যায় এবং কত কম টাকাতে একটা প্রত্যেকটা সিস্টেম চালাতে গেলে আমাদের কি করতে হয়, ইকোনমিক কথা কিন্তু ভাবতে হয়, যে আমরা টাকা যেন ঠিক পরিমিত পরিমাণ খরচা করে একটা ভালো আউটপুট আমরা কোনো সিস্টেমে পেতে পারি, সেটাই কিন্তু সব জায়গায় চেষ্টা করা হয়। সেটা নিজেদের সংসার বলো বা কোনো বিজনেস বলো বা কোনো অর্গানাইজেশন বলো, যে কোনো জায়গাতে, ঠিক আছে। তো দেখা যাচ্ছে যে একটা হলুদ রঙের ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প থেকে আজকে আমরা এলইডি তে এসেছি, কি জন্য না টেকনোলজির অ্যাডভান্সমেন্ট এখানে কিন্তু হয়েছে। কিভাবে হয়েছে না এনার্জিকে এফিশিয়েন্ট ভাবে কাজে লাগিয়ে। তো এইভাবে প্রত্যেকটা জিনিসেই আমরা দেখতে পাই যে টেকনোলজি কিন্তু ধীরে ধীরে অ্যাডভান্স হচ্ছে, বিভিন্ন ওয়ে আমরা ইউজ করে কিন্তু এই টেকনোলজিকে অ্যাডভান্স করতে পারছি। এবার যদি আমরা বলি ইলেকট্রিক্যাল সিস্টেমে, যেমন আমি বাল্বের কথা বললাম, ঠিক সেরকমই দেখো ইলেকট্রিক ভেহিকেল। আজকে আমরা যখন প্রথম কোনো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার জন্য কি ব্যবহার করতাম, সাইকেল ব্যবহার করতাম, বাস ব্যবহার করতাম, সেগুলো কি ছিল, ডিজেল চালিত বা হিউম্যান এফোর্ট দিয়ে চালাতে হতো। কিন্তু সেটা আজকে কি হলো, একটা মোটর চলে আসলো, যে মোটরটাই কি করলো, হিউম্যান এফোর্টকে লেস করে দিল। মানে যত দিন যাচ্ছে টেকনোলজির অ্যাডভান্সমেন্ট কিভাবে হচ্ছে, হিউম্যান এফোর্টকে লেস করে। যেমন ইলেকট্রিক ভেহিকেল একটা অ্যাডভান্সমেন্ট হয়েছে। তারপর স্মার্ট গ্রিড। স্মার্ট গ্রিডটা কি জিনিস, এই স্মার্ট গ্রিডটা হলো আমাদের যে পাওয়ার প্ল্যান্ট রয়েছে সেখানে তো একটা বড় নেটওয়ার্ক কাজ করে, প্রচুর পরিমাণে টাওয়ার থাকে, ওয়্যার থাকে, সেগুলো কি করতে হয়, ম্যানুয়ালি আমাদের সব অপারেট করতে হয় এখনো অব্দি। তো সেটাই আস্তে আস্তে স্মার্ট গ্রিডের দিকে কিভাবে যাচ্ছে না, এটা আমরা কি করব, একটা জায়গাতে বসে পুরো নেটওয়ার্কটাকে আমি একটা কম্পিউটারের মধ্যে নিয়ে চলে আসবো এবং সেটা আমি অটোমেটিক্যালি অপারেট করাবো, সেই জিনিসটা হচ্ছে স্মার্ট গ্রিড, ঠিক আছে। তো এইভাবে কিন্তু টেকনোলজির অ্যাডভান্সমেন্ট হয়েছে। এবার আবার একটু স্যার কিছু বলতে চান, স্যার বলুক, আবার আমি আসছি। হ্যালো, শোনা যাচ্ছে তো? Yes, sir. Yes, sir. হ্যাঁ, ক্লাসটা কেমন লাগছে বলো তোমাদের আজকে? ক্লাসটা ভালো লাগছে, জানতে sir. পারছো? হ্যালো, ক্লাসটা কেমন লাগছে তোমাদের আজকে? ভালো লাগছে? আচ্ছা, এই যে ম্যাডাম যে বললো গ্রিড, আচ্ছা গ্রিড যেটা হলো আমাদের কি হচ্ছে, পাওয়ার জেনারেশন, পাওয়ারটা জেনারেট করছি। এই পাওয়ারটা তো ধরো আমি সাপোজ বলছি, আমরা এই যে থার্মাল পাওয়ার প্ল্যান্ট যে কথাগুলো বললো ম্যাডাম, বক্রেশ্বর আছে, তোমার সাগরদিঘি আছে, তোমার হচ্ছে ব্যান্ডেলে যেটা বললো ম্যাডাম, আমি শুনলাম এই জায়গাগুলো আছে, ডিপিএল আছে, দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড, ডিএসপি, এই জায়গাগুলো আছে পাওয়ার প্ল্যান্ট, এগুলো আছে। তো আমার কথা হচ্ছে পাওয়ার তো পাওয়ার জেনারেট তো হলো, পাওয়ার জেনারেট থেকে সে পাওয়ারটাকে জেনারেট করে আমি ধরো সাপোজ একটা উদাহরণ দিচ্ছি যে 5 মেগাওয়াট পাওয়ার জেনারেট হচ্ছে, ঠিক আছে, 5 মেগাওয়াট পাওয়ারটা পাওয়ার প্ল্যান্ট থেকে পাওয়ার তৈরি হলো। এটাকে আমি কি করছি, আমি লাইন দিয়ে, যে হাই টেনশন লাইন দিয়ে এই পাওয়ারটাকে পাঠাচ্ছি, কোথায় পাঠাচ্ছি, ডিস্ট্রিবিউশন সাবস্টেশনে পাওয়ারটা গেল। এবার হচ্ছে আমাদের ধরো ওয়েস্ট বেঙ্গলে যে অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট আছে। হ্যালো, হ্যাঁ বলো বলো বলো, শুনছি, বলো। বেড়ে গেল কথাটা, যখন কথাটা প্রথমে যেটা এখন বলছেন আপনি স্যার, শুনতে পাচ্ছি না কথাটা, যখন স্যার আপনি যখন কথাটা বলছিলেন না, হ্যাঁ হ্যালো, হ্যাঁ শুনছি, বলো। স্যার আপনি যখন এই মানে টাস্কটা নিয়ে যখন স্যার আপনি বলছিলেন তখন কথাটা বেঁধে গেল বলে কিছু বুঝতে পারলাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার শোনা যাচ্ছে আমার কথাটা? আচ্ছা স্যার, এই যে গ্রিড যে কথাটা বলছি, গ্রিডের সম্বন্ধে আসছি, গ্রিডের আগে কিছু একটা ভাগ আছে, সেই জিনিসটা একটু বোঝাচ্ছি। যে ধরো পাওয়ার জেনারেশন থেকে পাওয়ার জেনারেট হলো, পাওয়ার তৈরি হলো, যে পাওয়ার জেনারেট কোথায় হয়, পাওয়ার প্ল্যান্ট থেকে হয়। যে পাওয়ার প্ল্যান্ট থেকে পাওয়ার জেনারেট হচ্ছে, এই পাওয়ার প্ল্যান্ট থেকে পাওয়ার জেনারেট হয়ে সেটা কি ট্রান্সমিশন লাইন দিয়ে যাবে, সেটা কোথায় যাচ্ছে, সাবস্টেশনে যাচ্ছে।
এবার আমার কথা হচ্ছে যে এইরকম ওয়েস্ট বেঙ্গলের পাওয়ার প্ল্যান্ট তো অনেকগুলোই আছে, যে সেইগুলো ধরো আমার যে পাওয়ার প্ল্যান্টটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে লাগছে, ঠিক আছে, যে পাওয়ারটা তৈরি হলো আমার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যতগুলো মানে কলকারখানা আছে, বাড়ি, ইন্ডাস্ট্রি আছে, সবকিছু পাওয়ারটা আমার ইউজ হচ্ছে। বাকি যে এক্সেস পাওয়ারটা, সেই পাওয়ারটা কোথায় পাঠাবে? বুঝতে পারছো কি বলতে চাইছি? এক্সেস যদি পাওয়ার থেকে যায়, সেই পাওয়ারটা কোথায় পাঠাবে? সেই পাওয়ারটা কিন্তু এই গ্রিড মারফত দিয়ে, গ্রিড কথাটা হচ্ছে গ্রিড দিয়ে এই পাওয়ারটা আমরা পাঠাবো। এবার কথা হচ্ছে ধরো আমাদের এরকম যে ম্যাম যেটা বললো, এরকম আমাদের গ্রিড যে পুরো ইন্ডিয়াকে কয়েকটা নর্থ জোন, ইস্টার্ন জোন, এই জোনগুলো আছে, এরকম আমাদের মানে গোটা ইন্ডিয়াতে এরকম 5 থেকে 6টা, আমার এক্সাক্ট মনে নেই, যে এরকম গ্রিড আছে, তো পুরো ইন্ডিয়াকে কভার করে রেখেছে। এবার হচ্ছে সাপোজ আমার ধরো কথাটা হচ্ছে যে ধরো আমার পাশের রাজ্য হচ্ছে বিহার, বুঝতে পারছো, শুনতে পাচ্ছো কথাটা বলতে চাইছি? আমার পাশের রাজ্য হচ্ছে বিহার। এবার বিহারে ধরো কোনো কারণে আমার যে বিহার রাজ্যে কোনো পাওয়ারের ঘাটতি রয়েছে, তখন কি করছে বিহার, কি করছে আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকারের কাছে পাওয়ারের জন্য বলছে যে আমাদের পাওয়ার দিন, আমাকে এত মেগাওয়াট পাওয়ার লাগবে, আমার ক্রাইসিস। তখন কি করছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ওই গ্রিডের মারফতে আমাদের কোথায় পাঠাচ্ছে? বিহার রাজ্যে পাঠাচ্ছে। এখানে আমাদের একটা মিটার আছে, মানে যে গ্রিডে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গলে এই যে জায়গাটা, সেখানে একটা মিটার আছে, আমাদের বিহার স্টেটে সেখানে একটা মিটার আছে। কত মিটার আমি ট্রান্সফার করছি সেটা দেখতে পাচ্ছে। তো সেই অনুযায়ী আমরা কি করছি, বিহার সরকারের কাছ থেকে আমরা যত ইউনিট যাচ্ছে, যত ইউনিট আমরা পাঠাচ্ছি, সেই অনুপাতে আমরা তার কাছ থেকে পে চার্জ করবো, এত টাকা আমার লাগবে, ঠিক আছে। এবার কোনো কারণে সাপোজ ধরো আমাদের কোনো ঘাটতি হলো, তখন আমরা পাশের রাজ্যে তাদের এক্সেস পাওয়ার কি থাকে, তাদের এক্সেস পাওয়ার যদি থাকে তাদের কাছ থেকে আমরা পাওয়ারটাকে নেবো। পাওয়ারটা কোথায় কিভাবে নেবো? ওই গ্রিডের মারফতে নেবো। তবে একটা কথা মনে রাখবে, এই গ্রিড যদি একবার ফেলিওর হয়ে যায়, সেটা 72 আওয়ার্স সময় লাগে রিপেয়ারিং এর জন্য। শুধুমাত্র আমাদের মনে আছে এটা 2002 না 3 সালে ইন্ডিয়াতে একবার হয়েছিল, গ্রিড ফল্ট হয়ে গেছিল। তো গ্রিড ফল্ট হয়ে গেলে সেটা রিকভারি করতে 72 আওয়ার্স সময় লাগে। ওকে, মানে এটা একটা বিশাল বড় ধাক্কা। 3 দিন যদি আমাদের লাইন না থাকে, আমাদের বুঝতে পেরেছে আমফানের সময়। হ্যাঁ বলো। হ্যালো, আপনার কথাটা আটকাচ্ছে স্যার, আপনার কথাটা শুনতে পেলাম না, আবার বলবেন? কোনখান থেকে শুনতে পাওনি বলো আমাকে, আমি বলছি। কিছুক্ষণ আগে যে গ্রিডের কথাটা বলছিলেন। আচ্ছা, গ্রিড, এই যে এক্সেস যে গ্রিডে যে এক্সেস যে পাওয়ারটা, ধরো আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে এক্সেস পাওয়ারটা, তো আমরা কোথায় পাঠাচ্ছি? গ্রিড মারফতে পাঠাবো। এবার ধরো আমাদের পাশে রাজ্য হচ্ছে বিহার। এবার বিহারে কোনো কারণে ইলেকট্রিসিটি ঘাটতি হলো, ইলেকট্রিসিটি ফল্ট হলো, ওদের এত মেগাওয়াট পাওয়ার লাগবে। তখন সে কি করবে, যে বিহার কি করবে, পাশের রাজ্যে ওয়েস্ট বেঙ্গলকে বলবে যে আমাদের এত মেগাওয়াট পাওয়ার ঘাটতি হয়েছে, আপনি কি দিতে পারবেন? এবার কি হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কি করবে, তার যে জেলা ভিত্তিক শহর অঞ্চল আছে সেখানে দেখবে যে কতটা পাওয়ার আমাদের লাগবে, বাকি পাওয়ারটা কি করবে, তখন গ্রিড মারফতে আমাদের বিহার স্টেটকে দেবে। এই যে দিচ্ছে বিনিময় প্রথা, তার জন্য কি আমাকে ট্যাক্স, আমাকে বিল পে করতে হবে, টাকা দিতে হবে। এই যে কত পরিমাণ কারেন্ট গেল, আমাদেরও এখানে একটা মিটার থাকবে, যে স্টেটে যাচ্ছে সেখানেও একটা মিটার থাকবে। ওই মিটারে আমরা দেখতে পেয়ে যাব গ্রিডে যে মিটার, যে কত পরিমাণ আমরা কারেন্ট পাঠাচ্ছি, আর ও কত পরিমাণ, বিহার স্টেট কত পরিমাণ পাওয়ারটা অ্যাকসেপ্ট করছে। বলতে পারলাম? তো সেই কারণের জন্য গ্রিড হচ্ছে এটা, যে আমাদের এই যে ওইরকম আমাদের ইন্ডিয়াতে 5টা না 6টা, আমার এক্সাক্ট এই মুহূর্তে মনে নেই, 5 থেকে 6টা এরকম গ্রিড আছে, নর্থ জোন, সাউথ জোন, ইস্টার্ন জোন, এরকম জোন দিয়ে ভাগ করে আমাদের পুরো ইন্ডিয়াকে এই গ্রিডের মারফতে আমাদের কভার করে রেখেছি। ওকে, হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে বোঝা গেছে গ্রিড কি জিনিস। এগুলো আমরা পড়বো, ঠিক আছে, ডিটেইলে আরো পড়বো পরে।
এখন জাস্ট একটা ওভারঅল ভিউ তোমাদেরকে আজকের এই ক্লাসে আমরা দিতে চেষ্টা করছি। তো এগুলো তো গেল। এবার দেখো ইনোভেশন কিভাবে হয়েছে পরপর সেগুলো আমরা জাস্ট এখানে আমি একটা ছবি দিয়ে বুঝিয়েছি। এখানে দেখো আমরা প্রথম ইউজ করেছি ডেস্কটপ, ঠিক আছে, এখনো ডেস্কটপ আছে, বাট যেমন টিভির মনিটর টাইপ ডেস্কটপ আমরা ইউজ করতাম, তাই না? তারপর দেখো একটা এরকম স্লিম লিডের ডেস্কটপ এসেছে, এরপর কি এসছে ল্যাপটপ। তো এইভাবে এই ল্যাপটপেরও আবার কত ইনোভেশন হয়েছে। আগে আমরা খুব হেভি ওয়েটের ল্যাপটপ ইউজ করতাম, এখন দেখবে খুব স্লিম খুব লাইট ওয়েটের ল্যাপটপ কিন্তু আমরা মার্কেটে পাই। তো এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ইনোভেশন। এবার এই ইনোভেশন কোথা থেকে এসছে? নিশ্চয়ই কোনো ইনভেনশন থেকে এসছে। ইনভেনশন কি? যে কোনো একটা নতুন কিছু আবিষ্কার। তো সেই আবিষ্কারের উপর যদি আমি কোনো নতুন কিছু অ্যাড করতে পারি, দ্যাট উইল বি কল্ড ইনোভেশন, ঠিক আছে? তাহলে ডেস্কটপ থেকে কিভাবে ল্যাপটপ এসছে, এটা একটা ইনোভেশন। সেরকম দেখো নর্মাল ওয়াচ থেকে কিভাবে স্মার্ট ওয়াচ এসছে, সেটা একটা ইনোভেশন। তারপর এই যে কুকিং, একটা ইন্ডাকশন ওভেনের ছবি দেওয়া আছে, আমরা উনুনে রান্না করেছি, কাঠের উনুন, তারপরে একটু লম্বা মাটির উনুন, তারপরে আস্তে আস্তে আমাদের সেখানে গ্যাস ইনোভেট হলো, গ্যাসের পর এখন ইনোভেট হলো আমাদের ওভেন, ঠিক আছে, ইন্ডাকশন ওভেন, যেগুলো কিন্তু সবই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড। নেক্সট আমাদের প্রেসার আমরা ম্যানুয়ালি আগে মেজার করতাম স্ফিগমোম্যানোমিটার দিয়ে, এখন দেখো অটোমেটিক্যালি জাস্ট এখানে একটা বাটন প্রেস করলেই কিন্তু আমাদের প্রেসার কিন্তু ডিজিটাল এখানে ডেটা দিয়ে দেয়। তো এইভাবে আমাদের প্রত্যেকটা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস এর কিন্তু ইনোভেশন হয়েছে। এখানে দেখো মোবাইল ফোন, নর্মাল ফোন থেকে মোবাইল ফোন এসছে। তারপর সাইকেল, এটা হচ্ছে আমাদের একটা ই ভেহিকেল বা ই সাইকেল আমরা বলতে পারি, যেখানে মোটর লাগানো থাকে একটা, যেটা অটোমেটিক্যালি সাইকেল প্যাডেল না করলেই কিন্তু আমাদের পিক আপের দ্বারা আমরা কিন্তু এটাকে রান করাতে পারি। তো এইটা একটা খুবই বৃহত্তর ফিল্ড, কিন্তু আমাদের এই ই ভেহিকেল কিন্তু একটা মার্কেট আনছে আমাদের এই সিস্টেমে। নেক্সট হচ্ছে আমাদের এই একটা এটাও একটা ব্লাড প্রেশার চেক করার একটা পালস রেট চেক করার একটা ইনস্ট্রুমেন্ট। আর হচ্ছে আমাদের অ্যাকোয়াগার্ড, আমরা কি করতাম, কুয়ো থেকে টেনে জল তুলতাম, আমরা কল প্রেস করে জল তুলতাম, টিউবওয়েল। তো সেইখান থেকে আজকে কি এসছে, অ্যাকোয়াগার্ড। তো এইভাবে ইনোভেশন কিন্তু আস্তে আস্তে হয়ে গেছে এক একটা ইনভেনশন থেকে। কেরিয়ার অপরচুনিটিস এখানে রয়েছে, দেখো ইলেকট্রিক্যাল ডিজাইন ইঞ্জিনিয়ার, পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ার, কন্ট্রোল সিস্টেম ইঞ্জিনিয়ার, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, আরো জিনিস যেগুলো আমি মেনশন করিনি এখানে দেখো রিনিউয়েবল এনার্জি সেক্টর, অটোমেশন, রোবোটিক্স, টেলিকমিউনিকেশন। তাছাড়াও কিন্তু এআই বা আইওটি ফিল্ড, আমি যেখানে বললাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ইন্টারনেট অফ থিংস, এই যে নতুন দুটো ধরনের ইঞ্জিনিয়ারিং এসছে, সেই ফিল্ডেও কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা এখানে কিন্তু ওয়েলকাম থাকবে। তো এখানেও একটা ছবি দেওয়া আছে কোন কোন ফিল্ডে আমাদের কেরিয়ার অপরচুনিটিস রয়েছে। এবার মনে হতে পারে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে কি চাকরি পাওয়া যাবে? ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে হিউজ চাকরির কিন্তু ব্যবস্থা রয়েছে। তারপরে তুমি যত হায়ার স্টাডিজ করবে তত হায়ার ডিগ্রির চাকরি তুমি কিন্তু পেতে পারবে। আর ইঞ্জিনিয়ারিং হলো এমন একটা ফিল্ড যেটার কিন্তু অনেকগুলো ওয়ে আউট থাকে জব পাওয়ার বা যে কোনো ফিল্ডে যাওয়ার কিন্তু একটা ওয়ে আউট থাকে। নেক্সট হচ্ছে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, আমি একটু আগেই বলেছি, এবং ইনফ্যাক্ট আমি নিজেই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে ব্যাকগ্রাউন্ড থেকে আমি বিলং করি, সেখানে আমি আইওটির উপরে কিন্তু আমি রিসার্চ ফিল্ডে রয়েছি। আমি রিসেন্টলি পিএইচডি তে আমি এনরোল করেছি, তো সেখানে আমি আইওটি নিয়ে কিন্তু কাজ করব। তো আস্তে আস্তে তোমরা আসছো নতুন, তোমাদের সাথে শেয়ার করব কি কি কাজ হচ্ছে না হচ্ছে, রোবোটিক্স, ঠিক আছে, এইগুলোই কিন্তু আমাদের রিসেন্ট রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের কাজে কিন্তু এই ধরনের ফিল্ড গুলো রয়েছে। এবার হচ্ছে অ্যাপ্লিকেশন, আমরা আগেই ডিসকাস করে দিয়েছি অনেকগুলো অ্যাপ্লিকেশন, যেমন জেনারেশন, ডিস্ট্রিবিউশন, টেলিকমিউনিকেশন, একই জিনিস আমরা বলতে পারি। অ্যাপ্লিকেশন এই জায়গাতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর হচ্ছে ইন ডেইলি লাইফ। এবার আমরা একটুখানি ইলেকট্রিক্যালের করে ঢুকবো, সেটা হচ্ছে দেখো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছি মানেই যে আমাকে এই সাবজেক্টটা পড়তে হবে তা কিন্তু নয়। ফার্স্ট ইয়ার যারা এখন ভর্তি হয়েছো, তারা যখন সেকেন্ড সেমিস্টারে উঠবে তাদেরকে কিন্তু FEEE মানে ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, এই একটা সাবজেক্ট পড়তে হবে, যেটা সমস্ত ডিপার্টমেন্টেই পড়তে হবে, কম্পিউটার সায়েন্স, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স। তার সাথে সাথে ইলেকট্রিক্যালরাও কিন্তু কম্পিউটার সায়েন্সের সাবজেক্ট পড়বে, আইটি টুলস নামক একটা সাবজেক্ট,
ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স যেটা সিভিল আর মেকানিক্যালের সাবজেক্ট, বেসিক সাবজেক্ট, সেটা কিন্তু সবাইকেই পড়তে হবে। তাহলে কেন আজকে WBSCT তোমাদের যে বোর্ড, তোমাদের এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর যে বোর্ড, সেই বোর্ড কেন এরকম সিলেবাস ফিক্সড করলো? একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে, তাকে কেন আইটি টুলস পড়তে হবে, তাকে কেন ইঞ্জিনিয়ারিং মেকানিক্স পড়তে হবে, তাকে কেন স্ট্রেংথ অফ মেটেরিয়াল পড়তে হবে? কারণ কি, যে কোনো একটা ফিল্ডের মধ্যে আমি আবদ্ধ থাকলে হবে না, আমাকে বিভিন্ন ফিল্ডে কিন্তু আমাকে নলেজ গেইন করতে হবে। সেই কারণেই কিন্তু বেস যখন তৈরি করছি, তোমাদের ফার্স্ট ইয়ারটা তোমাদের বেস, ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টার, সেই বেসেই কিন্তু তোমাদের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং এর সাবজেক্ট নিয়ে নলেজ কিন্তু একটা বেস তৈরি করে দেওয়া হচ্ছে। এবার যেটা বলছিলাম যে ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বলে যে সাবজেক্টটা তোমাদের সেকেন্ড সেমিস্টারে পড়তে হবে, সেখানে মেইনলি এই জিনিসগুলো পড়তে হবে যে বেসিক ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট আর অ্যাপ্লায়েন্সেস। কম্পোনেন্ট বা এলিমেন্ট হচ্ছে যেই জিনিসগুলো দিয়ে আমরা একটা সার্কিট তৈরি করব। একটা ধরো এই যে ল্যাপটপ যদি কনসিডার করো, বা একটা ফোনকেই কনসিডার করো, সেখানে দেখবে ফোনটা যখন ভেতরে খুলবে একটা বোর্ডের মধ্যে, পিসিবি বোর্ড বলে, ঠিক আছে, প্রিন্টেড সার্কিট বোর্ড, তো সেই বোর্ডের মধ্যে অসংখ্য রেজিস্টার, ইন্ডাক্টর, ক্যাপাসিটার, রিলে, ঠিক আছে, তারপরে আইসি, বিভিন্ন ধরনের ইন্টিগ্রেটেড সার্কিটের চিপ, ঠিক আছে, এইগুলো কিন্তু প্লেস করা থাকে। এইগুলো দিয়েই কিন্তু একটা ইলেকট্রনিক ডিভাইস বা ইলেকট্রিক্যাল ডিভাইস কিন্তু তৈরি হয়। তাহলে ইলেকট্রিক্যাল, বেসিক ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট কোনগুলো? রেজিস্টার, ক্যাপাসিটার, ইন্ডাক্টর, সুইচ, ডায়োড, এইগুলো। কেউ কি জানো রেজিস্টার কি জিনিস? নো ম্যাম। তোমরা কি ওহমস ল পড়েছো? ইয়েস ম্যাম। মাধ্যমিকে তো ছিল ম্যাম, জানি। কেউ বলতে পারবে ওহমস ল বলতে পারবে কেউ? বাংলাতেই বলো। এটা তো তুমি এক্সপ্রেশন বলছো, তাও ঠিক বলনি। কিন্তু স্টেটমেন্টটা বলো। হ্যাঁ, রেজিস্টার তো তড়িৎকে রোধ করে, কিন্তু ওহমস ল স্টেটমেন্টটা কেউ বলতে পারবে? ওমেগা স্যার ম্যাম। ওহমস ল, ওহমের সূত্র, আমরা ফিজিক্যাল সায়েন্সে পড়েছি না ক্লাস 10-এ? যাই হোক, আবার রিকল করে নেবে, ঠিক আছে? আমি বলে দিচ্ছি যে ওহম বলেছিলেন যে কোনো একটা সার্কিটের মধ্যে, ক্লোজ সার্কিটের মধ্যে যে কারেন্টটা ফ্লো করে, সেই কারেন্টটা সেই সার্কিটের পোটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজের সাথে সমানুপাতিক হয় একটা কন্ডিশনে। কোন কন্ডিশন? যখন তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকে, মানে টেম্পারেচার বা আদার ফিজিক্যাল কন্ডিশন কনস্ট্যান্ট থাকে। একটুখানি স্টেটমেন্টটা তোমরা ক্লাসের পর ইন্টারনেট বা বই যা আছে সেখান থেকে, যে কোনো সোর্স থেকে রিকল করে নিও, ঠিক আছে? তো পড়বে, এগুলো লাগবে কাজে আমাদের যে কোনো ফিল্ডেই। তো রেজিস্টার হচ্ছে যে সেই একটা এলিমেন্ট যেটা হচ্ছে কারেন্টের ফ্লোকে বাধা দেয়। মানে কোন একটা সার্কিটে ধরো বেশি কারেন্ট আমি চাইছি না, ঠিক আছে, কারেন্টটাকে কমাতে চাইছি, তাহলে সেই জায়গাতে আমি একটা রেজিস্ট্যান্স যদি লাগিয়ে দিই, তাহলে সে কিন্তু কারেন্টটাকে কন্ট্রোল করে। সেরকম ক্যাপাসিটার আছে, ইন্ডাক্টর আছে, সুইচেস আছে, ডায়োড আছে, এগুলো ডিটেল তোমরা পরে পড়বে। এগুলো বেসিক কম্পোনেন্ট। আর কিছু বেসিক অ্যাপ্লায়েন্সেস যেগুলো আমরা রেগুলার লাইফে ইউজ করে থাকি, সেগুলো দেখো ছবি আমি দিয়ে দিয়েছি, নামও এখানে আছে। তো এগুলো ভালো করে পড়তে হবে আমাদের। আর মোটর, জেনারেটর, ট্রান্সফরমার, এগুলো কিন্তু আমরা যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করছি তাদেরকে কিন্তু খুব ভালো করে পড়তে হবে। আর যারা অন্য ফিল্ডে আছো তাদেরকেও পড়তে হবে। ফার্স্ট ইয়ারে বেসিক ধারণাগুলো কিন্তু এগুলো সম্বন্ধে রাখতে হবে। জেনারেটর তো আমরা একটু আগেই বলছিলাম, পাওয়ার জেনারেশন নিয়ে কথা বলছিলাম। তো সেই জেনারেশনটা পাওয়ার প্ল্যান্টে কে করে, কোন ইনস্ট্রুমেন্ট করে? এই জেনারেটরই কিন্তু পাওয়ার প্ল্যান্টে জেনারেশন করে পাওয়ারের, ঠিক আছে? নেক্সট আবার স্যার কিছু বলবেন, শুনে নাও। আচ্ছা, তো এখানে তো ম্যাডাম অনেক কিছুই বললো যে রেজিস্টার, ক্যাপাসিটার, ইন্ডাক্টর। তো আমি আজকে পড়ার মধ্যে দিয়ে একটা ঢুকবো না, তোমরা এগুলো আস্তে আস্তে যখন আসবে সাবজেক্টে, তো এই সাবজেক্ট গুলো মানে টপিক গুলো তোমরা পড়বে। আমার কথাটা ক্লিয়ার শোনা যাচ্ছে তো? বলছি হ্যালো স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার। বলছি স্যার যে ক্যাপাসিটরটা স্যার কাজটা কি একবার বলবেন আর একটু? ক্যাপাসিটার কি চার্জ স্টোর আর ডিসচার্জ দুটোই করে। চার্জ স্টোরও করে, ওই চার্জ ডিসচার্জও করে, ঠিক আছে? চার্জকে স্টোর করে রাখে, আবার সেটাকে ডিসচার্জও করে রাখে।
এই যে কথাটা বললাম না, এই যে ম্যাডাম যখন তোমাকে বললো যে একটা ফেজ নিউট্রাল, তুমি কথাটা বললে যে দেখো কোনো একটা সার্কিট সেটা যদি ক্লোজ না হয় তাহলে কি হবে, তুমি যদি একটা ব্যাটারি লাগাও সেখানে কিন্তু তুমি যদি একটা রেজিস্ট্যান্স একটা ক্যাপাসিটার যদি থাকে লাগানো থাকে, ঠিক আছে, তাহলে ব্যাটারি থেকে ব্যাটারি থেকে আমরা সাপ্লাই দিচ্ছি, ঠিক আছে, সেটা কি হবে, ব্যাটারিটা একটা পজিটিভ একটা নেগেটিভ থাকে, তাহলে ওইটা যদি আমি পজিটিভ থেকে সে নেগেটিভের দিকে যাচ্ছে, ক্লক ওয়াইজ ডাইরেকশনে কারেন্টটা ফ্লো হচ্ছে, সেখানে যদি আমরা যদি ওই যে তারটা যদি পজিটিভ থেকে নেগেটিভের দিকে যদি আমি না অ্যাড করি তাহলে সেটা ক্লোজ পাথ থাকছে না, সেটা তাহলে ওপেন হয়ে যাবে। যদি না যোগ করি, যোগ করলাম এক করলাম বলি কারেন্টটা কি পজিটিভ থেকে নেগেটিভে সার্কুলেট হচ্ছে, কি হচ্ছে ক্লক ওয়াইজ ডাইরেকশনে ঘুরছে, ঠিক আছে, বোঝা গেল, সেটা হচ্ছে তাহলে আমরা কারেন্ট যাচ্ছে, তাহলে কি ভোল্টেজ কারেন্ট রেজিস্ট্যান্স আমি কথা বলছি, বা ধরো RLC সার্কিট রেজিস্ট্যান্স ইন্ডাক্টর ক্যাপাসিট্যান্স, ঠিক আছে, RL সার্কিট, যে ভোল্টেজটা যে ম্যাডাম বললো যে একটা ধরো স্টার্টিং আর এন্ডিং থাকে, তাদের মধ্যে যে বিভব প্রভেদটা তাদের যে ডিফারেন্সটা সেটাই হচ্ছে আমার ভোল্টেজ, ঠিক আছে, বিভব প্রভেদ, সেটাকে যে মিটার দ্বারা আমরা মেজার করব দ্যাট ইজ ভোল্টমিটার, কারেন্টকে যে মিটার দ্বারা আমরা মেজার করব দ্যাট ইজ অ্যামমিটার। এগুলো আমি আসবো, তো এইগুলো এখনই তোমাদেরকে ফার্স্টে বলবো না, আমি ধরে নিলাম তোমরা ফিজিক্সে বা লেভেল 12-এ ফিজিক্স যারা ছিল সায়েন্স গ্রুপ তারা পড়েছো, বা মাধ্যমিক লেভেলে ফিজিক্যাল সায়েন্স বা ইংলিশ মিডিয়াম যারা ছিল সবাই এই জায়গাগুলো পড়েছো, আমি ধরে নিলাম। তো কথা হচ্ছে যে এইগুলো তোমরা পড়েছো, আবার যখন তোমরা ফার্স্ট ইয়ারে যখন হবে তখন ফিজিক্স সাবজেক্টটা আছে সেখানেও কিন্তু তোমরা ভালো করে আরো জানতে পারবে, এবং আবার যখন সেকেন্ড সেমিস্টার আছে FTPE বলে একটা সাবজেক্ট আছে যে ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, সেখানে আরো বিস্তারিত সম্বন্ধে এটা সম্বন্ধে জানতে পারবে। এবার হচ্ছে এই যে আমাদের যে SRST কলেজটা তোমরা কেন বেছে নিয়েছো, দেখো SRST-তে আমরা কথা বলছি, তুমি যদি গত 5 বছর যদি তোমরা স্টাডি মানে তোমরা যদি ট্যালি করে দেখো, এখানে কিন্তু অনেক হিউজ পরিমাণ যে পঠন পাঠনের দিক থেকে প্লাস হচ্ছে মানে জবের দিক থেকে ভালো পজিশনে কিন্তু রয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট র্যাঙ্কের তালিকায়। তো আমাদের যেরকম এই কলেজটাতে যে প্রত্যেকটা কিন্তু নিখুঁত পারফেক্ট ভাবে যে পুঙ্খানুপুঙ্খানু ভাবে কিন্তু সেইগুলো কিন্তু একটা স্টুডেন্টের সঙ্গে স্যারের কিন্তু ইন্টারাকশন কিন্তু ভালোভাবে হয়, এবং তার সাথে সাথে যে এখানে কিন্তু ভালো রকম কিন্তু ক্যাম্পাসিং এ কিন্তু সুযোগ সুবিধা আছে, এবং কি প্রত্যেক ইন্টার্নশিপ যে ব্যবস্থা কিন্তু কলেজ থেকে কিন্তু সেটা করে দেয়। এই অপরচুনিটি গুলো কিন্তু তোমরা কিন্তু পেতে থাকবে। প্লাস আমাদের যে এই যে ন্যাশনাল লেভেলে যে হ্যাকাথন আছে, নিশ্চয়ই নাম শুনেছো হ্যাকাথন, সেখানে কিন্তু আমাদের কলেজের স্টুডেন্টরা কিন্তু পার্টিসিপেট করে। তো আমি আশা করবো তোমরাও সিনিয়র দাদারা যখন এই জায়গাগুলোকে ধরে রেখেছে, আমরা আশা রাখবো যে তোমরাও সেটাকে ধরে রাখবে, কলেজের মানটাকে একটা জায়গায় নিয়ে যাবে, আরো মানে ওরা যতটা নিয়ে গেছে তোমরা আরো সেটাকে ডেভেলপ করে আরো ভালো জায়গায় নিয়ে যাবে, একটা র্যাঙ্কে ভালো র্যাঙ্কে নিয়ে আসবে, ঠিক আছে, শুনতে পাচ্ছ তো? তো সেটাই হচ্ছে আমাদের এই যে ম্যাম বলছেন যে ম্যাম IoT-র উপর PhD কাজ করছে, তাহলে এই যে অপরচুনিটি গুলো যে বাইরে কি হচ্ছে, শুধু পুঙ্খানুপুঙ্খ বই নথিপত্র পড়লে হবে না, তার সাথে সাথে আমাদের হ্যান্ডসন প্রজেক্ট, এই হ্যান্ডসন প্রজেক্টের দিক থেকেও কিন্তু আমাদের যোগ দেওয়া হয় প্রথম ফার্স্ট ইয়ার থেকেই, এবং সেখানে ছোট ছোট প্রজেক্ট গুলো কিন্তু ধরে ধরে হাতে কলমে শেখানো হয়, এবং সেটা আমাদের যে অন্যান্য লেভেলে যে প্রতিযোগিতাগুলো হয় যেগুলো, সেগুলো কিন্তু আমাদের স্টুডেন্ট গুলো পার্টিসিপেট করে, অন্য কলেজের যে ফেয়ার গুলো হয়, যে টেকনিক্যাল ফেস্ট যে হয়, সেগুলো কিন্তু আমাদের স্টুডেন্টরা কিন্তু পার্টিসিপেট করে। এবং সেটাও বললাম যে আমরা কিন্তু হ্যাকাথন যে ইন্টারন্যাশনাল ন্যাশনাল লেভেলে যেটা আছে সেখানে কিন্তু আমাদের স্টুডেন্টরা পার্টিসিপেট করে, এবং আমাদের কলেজেও বেঙ্গল হ্যাকাথন বলে আমাদের প্রত্যেক বছর আমাদের কলেজ অর্গানাইজ করে, সেখানে অন্যান্য কলেজ থেকেও স্টুডেন্টরা আমাদের কলেজে আসে, আমাদের কলেজের স্টুডেন্টরাও পার্টিসিপেট করে, এবং অনেক নিত্য নতুন মানে কপি পেস্ট প্রজেক্ট নয়, যে নিত্য নতুন প্রজেক্ট গুলো যে সেই প্রজেক্ট গুলো কিন্তু আমাদের কলেজে স্যার ম্যাডামরা ধরে ধরে শেখায়, এবং তোমরাও শিখতে পারবে। তাই জন্য আমাদের এই কলেজটা এখনো পর্যন্ত যে বেস্ট তালিকার মধ্যে প্রথম স্থানে রয়েছে আমাদের কলেজ, বলতে পারলাম।
এবং কি আমাদের পড়তে পড়তে আমাদের যদি ইন্টার্নশিপের ব্যবস্থাটাও কিন্তু এই কলেজ থেকে কিন্তু হয়ে যায়। এবং আমাদের যে এখন যারা থার্ড ইয়ার আছে তাদের মোটামুটি প্রত্যেকেরই এক ভালো জায়গায় ক্যাম্পাসিং কিন্তু হয়ে গেছে, এবং কি তারা অনেকেই, আমাদের বেশিরভাগ স্টুডেন্ট প্রায় 80% স্টুডেন্ট কিন্তু সেই জায়গায় জবও করছে, সব ডিপার্টমেন্টের ক্ষেত্রেই কিন্তু আমরা বলছি, নট ফর ইলেকট্রিক্যাল, কিন্তু আমাদের ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, আর্কিটেকচার, কম্পিউটার সায়েন্স সব ডিপার্টমেন্টের স্টুডেন্টরা কিন্তু একটা ভালো জায়গায় কিন্তু জব করছে। তো আশা রাখবো তোমরা এই কলেজে পেয়ে আগামী দিনে তোমরা ভালো জায়গায় এস্টাবলিশ হও, সেটাই আমরা আশা রাখছি। এবার আছে যে আমাদের যে সেফটি, দেখো একটা স্লাইড দেখলাম, সেফটি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। এই সেফটি কিন্তু একটা ইজ ভেরি পার্ট আমাদের কিন্তু সেফটি রুলস সম্বন্ধে আমাদের কিন্তু জানতে হবে। দেখো প্রত্যেকটা কোম্পানিতে কিন্তু সেফটি রুলস একটা থাকে, একটা আমাদের যে কোম্পানিতে রুলস কিছু থাকে। তো আমাদের এই সেফটি আমাদের ইলেকট্রিক্যালের যদি সাবজেক্টে যদি আসো, তাহলে আমাদের 6 সেমে একটা সাবজেক্ট আছে ইন্ডাস্ট্রিয়াল সেফটি ইঞ্জিনিয়ারিং বলে ইলেকট্রিক্যালে। সেখানে সেফটি সম্বন্ধে অনেক জিনিস আছে, কিভাবে ইন্ডাস্ট্রিতে সেফটি থাকবে না থাকবে তার রুলস আছে। এই যে হ্যাজার্ড কথাটা বলছে, যে হ্যাজার্ড যে সেখানে ইলেকট্রিক শক, শর্ট সার্কিট, এর ফলে কি হতে পারে, এর জন্য আমরা কি রুলস রাখবো। আমরা যদি সেফটি না হয়, আমরা জানো দেখেছি যে এই হাতে আমরা গ্লাভস পরি, ঠিক আছে, ইলেকট্রিক্যালে যারা আসবে, যে কোনো কারণে ট্রান্সফরমার কাজ হচ্ছে, হাই টেনশন লাইনে কাজ হচ্ছে, তখন কিন্তু সবাই গ্লাভস পরে কিন্তু কাজ করে। এই যে আমরা বাংলায় পড়েছি না যে 9-10-এ যে তাপের কুপরিবাহী সুপরিবাহী জিনিসগুলো, সেইগুলো আমাদের, আমি বলছি পুঙ্খানুপুঙ্খানু আমরা এখন এইগুলো ডিসকাস করব না, তোমরা ক্লাসে রেগুলার ক্লাস করো, সেই সাবজেক্টের টিচার তোমাদেরকে সেইভাবে আরো বিস্তারিত সম্বন্ধে এই ব্যাপারগুলো বলবে। তারপর এই যে সেফটি মেজার, ইনসুলেশন, গ্রাউন্ডিং, সার্কিট ব্রেকার কি, এই জিনিসগুলো ইলেকট্রিক্যালের একটা মেন টপিক মেশিনে আমরা থাকবে, সেটা কিন্তু এই যখন আমরা সাবজেক্ট সম্বন্ধে পড়বো আরো বিস্তারিত সম্বন্ধে জানতে পারবো, ঠিক আছে। ম্যাডাম একটু বলবে। আচ্ছা, কেমন লাগছে ক্লাস? ভালো। আই থিঙ্ক এটাই আমাদের লাস্ট স্লাইড ছিল। তো আপাতত আমাদের আজকে এখানেই এই পড়াশোনার ব্যাপার শেষ হলো। আমি তোমাদের সাথে একটু স্পেশাল কিছু নিয়ে ডিসকাস করতে চাইছি। দাঁড়াও এক সেকেন্ড, আমি এটা একটু করে নিই, স্টপ করে নিই। তো তোমরা এখানে সব তো দেখছি লেফট করে যাচ্ছ, কি ব্যাপার? মানে আমরা কি করছি, ক্লাস কি ভালো লাগছে না নাকি? যাই হোক, তোমরা যে কজন আছো তোমরা একটু শুনে রাখো যে আমাদের কলেজে কিন্তু পড়াশোনার পাশাপাশি আরো বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কিন্তু করানো হয়। তোমরা একটু যদি এসআরআইএসটির ফেসবুক পেজটায় চোখ রাখবে তাহলে দেখতে পাবে প্রচুর অ্যাক্টিভিটিস এর ছবি ওখানে কিন্তু আপলোড করা আছে, ভিডিও আপলোড করা আছে, বিভিন্ন যে ক্যাম্পাসিং গুলো হয়েছে কোম্পানির গুলো সেগুলোর ভিডিও আপলোড আছে। তারপর বিভিন্ন অ্যাক্টিভিটিস যেমন টেক ফেস্ট বলো বা কালচারাল অ্যাক্টিভিটিস, যারা পছন্দ করো, যারা নাচ গান ছবি আঁকতে পছন্দ করো, তাদের জন্য কিন্তু এখানে এক একটা করে ক্লাব, আমাদের পার্টিকুলার ইন্ডিভিজুয়াল ক্লাব খোলা আছে এবং সেখানে টিচাররা খুব হেল্প করে তোমাদের এই ক্লাবগুলোকে মেনটেন করে। এবং স্টুডেন্টরা যদি সেখানে, তোমরা যদি খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করো তাহলে কিন্তু আমরা আগামীতেও প্রোগ্রামগুলো আরো ভালো করে করতে পারবো। তোমরা প্রত্যেকে গিয়ে আজকে কি করবে বলো তো, ফেসবুক পেজটায় যাবে এসআরআইএসটি, ঠিক আছে? সেই ফেসবুক পেজটায় গিয়ে প্রত্যেকে লাইক করবে এবং সেখানে গিয়ে প্রত্যেকটা পোস্ট দেখবে ভালো লাগবে যে ওখানে প্রচুর অ্যাক্টিভিটিস হয়েছে। যেমন আমাদের কালচারালের একটা ক্লাব আছে, আমাদের পেন্টিং এর ক্লাব আছে, আমাদের কুইজের ক্লাব আছে, আমাদের কি জানো ওটার নাম, একটা কোডিং এর ক্লাব আছে, ঠিক আছে? তো এই বিভিন্ন ধরনের ক্লাব কিন্তু রয়েছে যেখানে বিভিন্ন অ্যাক্টিভিটিস হয়ে থাকে। তোমরা যখন কলেজে আসা শুরু করবে তখন তোমাদের এই ক্লাবগুলোতে আমরা জয়েন করাবো, তো তখন অ্যাক্টিভিটিস গুলো কিন্তু অবশ্যই অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে, ঠিক আছে? পড়াশোনার সাথে সাথে এগুলো করলে কি হয় বলতো, ধরো আমি আজকে কেন আমাকে চিনবে লোকে, আমি যদি সবার মতন অ্যাভারেজ পড়াশোনা করি, বা ধরো আমি যদি অ্যাজ এ টিচারই আমি বলছি, আমি যদি অ্যাভারেজ পড়াই বা আমি যদি কারোর সাথে কথা না বলি, আমি চুপচাপ থাকি, আমি কোনো অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট না করি, আমাকে কি কেউ চিনবে? কেউ চিনবে না, কোনো স্টুডেন্টও চিনতে পারবে না এবং টিচাররাও আমাকে অ্যাভয়েড করে চলবে। তাহলে আমাকে চেনাতে গেলে, আমাকে ফেমাস করতে গেলে কি করতে হবে নিজেকে, যে আমাকে
বিভিন্ন অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করতে হবে, ঠিক আছে? আসতে বিভিন্ন অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করতে হবে। তো তোমাদেরকে এই জন্যই বলবো যে পড়াশোনার সাথে সাথে অ্যাক্টিভিটিস গুলো যদি করতে থাকো, তোমাদের মনও ভালো হবে এবং পড়াশোনার পরিবেশটাও খুব সুন্দর করে কিন্তু তৈরি হবে, ঠিক আছে? তো কি করবে গিয়ে আজকে এই ক্লাসটা শেষে? কি কাজ দিলাম? হ্যালো ম্যাম, ফেসবুকে গিয়ে পেজটাকে লাইক করা। পেজটা লাইক করা শুধু নয়, অ্যাক্টিভিটিস গুলো দেখা যে কি কি করেছে এসআরআইএসটি, কেন তোমরা এই কলেজকে চুজ করেছো, ঠিক আছে? নিশ্চয়ই ভালো গুণ রয়েছে অনেক, সে কারণেই চুজ করেছো। তো সেইটা কিন্তু তোমরা দেখে নেবে নিজেরাই, ঠিক আছে? আর ভালো করে আরো অনেক কিছু যখন তোমরা জয়েন করবে, তখন মানে কলেজ আসা শুরু করবে ফিজিক্যালি, তখন দেখবে যে আরো কত কি হচ্ছে, ঠিক আছে? পড়াশোনা কিন্তু খুব ভালোই, এখানে প্রত্যেক দিন রেগুলার ক্লাস হয়, আর ক্লাসটা কিন্তু অ্যাটেন্ড করতে হবে। ক্লাস যদি অ্যাটেন্ড না করো, পরীক্ষার সময় কিন্তু খুব অসুবিধা হবে, ঠিক আছে? আর টিচারদের এখানে স্পেশাল মেন্টরশিপও করে টিচাররা, তো তোমাদেরকে আলাদা করে ফোন করে তোমাদের খোঁজ খবর নেওয়া, তোমরা কি অবস্থায় আছো, কেন ক্লাস করছো না, এগুলো কিন্তু আমরা রিপোর্ট সব নেব। তো সেই জন্য বি প্রিপেয়ার, ভালো করে। আর কোনো ভয় পাওয়ার দরকার নেই, কোনো টেনশন করার কিচ্ছু দরকার নেই, একদম ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার, একদম পুরো ঘরের মতন, ঠিক আছে? মনে করবে যে একটা সেকেন্ড হোমে চলে এসছো, কোনো চিন্তা নেই। আর পড়াশোনাটা কিন্তু মেন, সেটা ভালো করে করতে হবে। তাহলে আজকের জন্য থাক এটুকুই, ঠিক আছে? ইয়েস ম্যাম। ক্লাস ভালো লাগলো তো? কিছু জানতে পারলে? নতুন কিছু জানা গেল? ঠিক আছে, ঠিক আছে। নেক্সট আবার কোনোদিন সুযোগ হলে একটা ক্লাস নিয়ে নেব। চলো আজকের মতন টাটা। থ্যাংক ইউ ম্যাম। হ্যালো।